আমি আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা এবং আমার নাম পরেশ। আমি কোনোদিনই তোমাকে ঘটনা পাঠাইনি, কিন্তু আজ বলতে গেলে বাধ্য হয়ে লিখছি, কারণ আমি পেশায় একজন শ্মশানের ডোম। আর আমার জীবনে এমন অনেক কিছু ঘটে যা বাইরের মানুষের কাছে কেবল গল্প মনে হবে, কিন্তু আমার জন্য তা বাস্তব। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের, যখন আমি এক বড় শহরের উপকণ্ঠে এক প্রাচীন শ্মশানে কাজ করতাম। শ্মশানটা ছিল একটা বিরাট খালের ধারে, আর তার চারপাশটা ছিল বড় বড় বট আর শিরীষ গাছে ঘেরা। সেদিন রাতে একটা খুব অদ্ভুত কেস এলো। সাধারণত রাত 12টার পর লাশ খুব একটা আসে না, কিন্তু সেদিন ঠিক রাত 1টার সময় একটা দামি গাড়িতে করে 4 জন লোক একটা চাদরে ঢাকা দেহ নিয়ে এলো। তারা খুব তাড়াহুড়ো করছিল আর আমাকে বলল কোনো প্রশ্ন না করে চিতা সাজাতে। আমি দেখলাম দেহটা একটা কম বয়সী মেয়ের, যার সারা মুখে এক অদ্ভুত একটা ব্যাপার ছিল। আমি যখন চিতা সাজাতে শুরু করলাম, তখন লোকগুলো কেমন জানি ছটপট করছিল আর একে অপরের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। ঠিক যখন আমি আগুন দিতে যাব, তখন দেখলাম মেয়েটার হাতের আঙ্গুল সামান্য নড়ে উঠল। আমি লোকটাকে বললাম যে আমার মনে হচ্ছে মেয়েটা বেঁচে আছে, কিন্তু তারা আমাকে ধমক দিয়ে বলল, তুই নিজের কাজটা কর না, ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমি নিরুপায় হয়ে চিতা ধরিয়ে দিলাম, কিন্তু আগুনটা জ্বলে ওঠার সাথে সাথে চিতার ভেতর থেকে একটা অমানবিক চিৎকার শুনতে পেলাম, যা কোনো সাধারণ মানুষের আর্তনাদ ছিল না, বরং মনে হচ্ছিল কোনো হিংস্র পশু জ্বলছে। লোকগুলো চিৎকার শুনে ভয় পেয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে উঠে পালিয়ে গেল। আমি একা ওই জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে কাঁপছিলাম, কারণ চিতার আগুনটা লাল হয়ে নীল রঙের হয়ে উঠেছিল। আমি জ্ঞান হারিয়ে শ্মশানের চাতালের নিচে পড়ে গেলাম। ভোরবেলা যখন আমার জ্ঞান ফিরল, আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে শ্মশানের চাতালের নিচে পড়ে গেলাম। ভোরবেলা যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম চিতাটা একদম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো ছাই বা হাড়ের চিহ্ন নেই, শুধু একটা পোড়ার নূপুর পড়ে আছে। আমি ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু পরদিন রাত থেকে আমার ঘরের চালের ওপর ধূপ ধাপ করে দৌড়ানোর শব্দ শুরু হলো। আমি যেখানেই যাই আমার পেছনে একটা পোড়া মাংসের গন্ধ পেতে শুরু করলাম। একদিন রাতে আমি শ্মশানের কুঠুরিতে শুয়ে আছি, তখন দেখলাম দেওয়ালের ফাটল দিয়ে সেই নীল রঙের ধোঁয়া ঘরে ঢুকছে আর ধীরে ধীরে যেন একটা অবয়ব তৈরি করছে। সেই মেয়েটা আবার আমার সামনে এসে দাঁড়ালো, কিন্তু এবার তার সাথে আরও 4 জন লোক ছিল, যারা সেদিন লাশ নিয়ে এসেছিল। আমি দেখলাম লোকগুলো মরে গেছে, কিন্তু তাদের শরীরগুলো কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর তারা ওই মেয়েটার পায়ের কাছে কুকুরের মতন বসে আছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, তুইও আসবি আমাদের সাথে, কারণ তুই রাতে আগুন দিয়েছিস। আমি ভয়ে কাঁপতে কাঁপতে আমার গলার রুদ্রাক্ষের মালাটা বের করলাম, আর সে মেয়েটা এক বিকট হাসি দিয়ে মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে বলে গেল, তোর সময় ঘনিয়ে এসেছে। এটা শোনার সাথে সাথে আমি ধপ করে উঠে বসলাম। আমি বুঝতে পারলাম যে আমি স্বপ্ন দেখছি। সে ঘটনার পর আমি শ্মশানের কাজ ছেড়ে দিয়েছি। আজকে মোটামুটি 10 বছর হয়ে গেল। আমি সেই শ্মশানের কাজ ছেড়ে দিয়ে অনেক দূরে আমার মামার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। ভেবেছিলাম জায়গা পাল্টালে হয়তো ওই অভিশাপ থেকে মুক্তি পাব, কিন্তু শ্মশানের মাটি যার গায়ে একবার লাগে তার পিছু ছায়া কোনোদিন ছাড়ে না, যেটা আমি কয়েকদিন পরই বুঝতে পারলাম। আমি মামার বাড়িতে গিয়ে একটা স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে দেখলাম মামার বাড়ির পেছনে একটা মরা পুকুর ছিল, যার জল ছিল একদম কুচকুচে কালো। একদিন রাতে আমি যখন বারান্দায় বসে তামাক খাচ্ছিলাম, তখন দেখলাম ওই পুকুরের মাঝখান থেকে সেই নীল ধোঁয়াটা ধীরে ধীরে কুয়াশার মতো উঠে আসছে, আর বাতাসের গন্ধটা আবার সেই পোড়া মাংসের গন্ধে ভরে গেল। আমি ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার ঘরের ভেতরটা হঠাৎ করে শ্মশানের মতন গরম হয়ে উঠল। মনে হচ্ছিল ঘরের দেওয়ালগুলো আগুনের তাপে তেতে আছে। আমি মেঝের দিকে তাকিয়ে দেখলাম কাঠের মেঝে দিয়ে কালো পিঁপড়ের মতো শত শত পোড়া হাড়ের টুকরো আমার দিকে যেন এগিয়ে আসছে, আর সেই 4 জন লোক যারা সেই লাশ নিয়ে এসেছিল তারা আমার ঘরের কোণে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মুখগুলো নেই,
কিন্তু তাদের গোঙানির শব্দে আমার কানের পর্দা যেন ফেটে যাচ্ছিল। সে আগের মতন। হঠাৎ ঘরের মাঝখানে সেই মেয়েটা আবির্ভূত হলো। এবার সে আর সাদা পোশাকে ছিল না, তার সারা শরীরে চিতার আগুনে দাও দাও করে জ্বলছিল, আর তার হাড় সর্বস্ব হাত দিয়ে আমার গলা টিপে ধরল। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। বুঝতে পারলাম আমি আবারও সেই ভয়ঙ্কর স্বপ্নটা দেখেছি। সেটা আমার এখনো পিছু ছাড়েনি। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এখানেই শেষ না, আমি দেখলাম আমার ঘরের কোনায় যেন সত্যি একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি বাঁচার জন্য মামাকে চিৎকার করে ডাকতে চাইলাম, কিন্তু মামার ঘর থেকে কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমি এই পৃথিবীর বাইরে অন্য কোনো অন্ধকার জগতে চলে গেছি, যেখানে শুধু আগুনের দহন আর আর্তনাদ আছে। সে ছায়াটা যেন আমাকে টেনে হেঁচড়ে পুকুরের দিকে নিয়ে যেতে চাইল, কিন্তু আমি কোনো রকমে চিৎকার দিয়ে ভগবানের নাম নিতে নিতে রেহাই পেলাম। আমি এরপর মামাকে সমস্ত ঘটনা বললাম। মামাদের ওখানে একজন উলঙ্গ সন্ন্যাসী ছিলেন, যার গায়ে সবসময় ভস্ম মাখা থাকত। ওনাকে সমস্ত কিছু মামা গিয়ে খুলে বললেন। উনি বললেন, ঠিক আছে, আমি যাব। উনি এসে একটা কি যেন করলেন, আর সেই বিকট মেয়েটা আবার সে আবির্ভূত হলো। এরপরে উনি মন্ত্র পড়ে সে ত্রিশূলটা মাটিতে ঠুকলেন, আর ওই মেয়েটার যন্ত্রণায় এক বিকট চিৎকার করে কোথাও যেন মিলিয়ে গেল। ইতিমধ্যে আমার জ্ঞান চলে গিয়েছিল। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখলাম আমি পুকুরের পাড়ে কাদার মধ্যে শুয়ে আছি, আর আমার মামা ও পাড়ার লোকজন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা বলল আমি নাকি ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে পুকুরে ঝাঁপ দিতে যাচ্ছিলাম, কিন্তু দাদা আমি জানি সেটা ঘুম ছিল না। আমার শরীরে সেই মেয়েটার হাড়ের পোড়া দাগগুলো আজও স্পষ্ট। সেই সন্ন্যাসী আমাকে বলেছিলেন যে আমি যেন কোনোদিনও শ্মশানের আগুনের কাছে না যাই। সত্যি কথা বলতে আমি শ্মশানের কাজ তো ছেড়েই দিয়েছিলাম, এবং তারপরে আমি কোনোদিনও শ্মশানেও যাইনি। আমার দাদুর দুইজন বড় দাদা ছিলেন। তাদের মধ্যে সব থেকে বড় জন ছিলেন শ্যামল দাদু। বহু বছর আগে এক অদ্ভুত রাতের অভিজ্ঞতা তার সাথে ঘটেছিল। একটা শ্মশানে একদল মানুষের মাঝে, আর এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা আজও স্পষ্ট নয়। অনেক বছর পর শ্যামল দাদু সেই রাতের ঘটনা তার নিজের নাতিকে বলেছিলেন। পরে সেই দাদার কাছ থেকে আমি প্রথমেই ঘটনাটা শুনি। ঘটনাটা শুনে আমার মনে হয়েছিল এটা শুধু একটা ভয়ের গল্প নয়, বরং একটা পারিবারিক স্মৃতি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে। এই ঘটনাটা আমার কাছে আরো বাস্তব মনে হওয়ার কয়েকটা কারণ আছে। প্রায় 25 বছর আগে যখন আমার নিজের দাদু মারা যান, তখন আমিও সেই একই শ্মশানে গিয়েছিলাম। তখনও সেখানে কোনো ইলেকট্রিক চুল্লি ছিল না, সবকিছুই হতো কাঠের চিতায়। সেই জায়গার পরিবেশ, পোড়া কাঠের গন্ধ আর গভীর নিস্তব্ধতা অনুভব করার পর আমার পক্ষে খুব সহজেই কল্পনা করা সম্ভব হয়েছে 60 বছরেরও বেশি আগে সেই জায়গাটা কতটা বেশি নির্জন, অন্ধকার আর ভয়ঙ্কর ছিল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার দাদার ভাষায় ঘটনাটা লিখছি। 60 বছর আগের বর্তমান শহর বলতে যা বোঝায় তা ছিল হাতে গোনা কয়েকটা এলাকায় সীমাবদ্ধ। বাকিটা ছিল আমবাগান, জঙ্গল আর মাটির সরু রাস্তা। আমার দাদু শ্যামল তখন শক্ত সামর্থ্য যুবক। সেই সময় আমাদের পাড়ার সবচেয়ে সম্মানিত প্রবীণ ব্যক্তি ছিলেন নিবারণ চক্রবর্তী। বয়স 80 কোঠায়, দাপুটে মানুষ। হঠাৎ করে এক দুপুরবেলা বারান্দার ইজি চেয়ারে বসা অবস্থাতে নিবারণবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নিবারণবাবুর 3 ছেলে। বড় ছেলে অবিনাশবাবু এবং ছোট জন বর্ধমানেই থাকতেন, কিন্তু মেজ ছেলে থাকতেন আসানসোলে। সেখানে তিনি রেলে চাকরি করতেন। সেই আমলে তো আর মোবাইল বা ফোন ছিল না। মেজ ছেলেকে খবর দিতে পাড়ার এক চটপটে ছেলেকে সাইকেল দিয়ে স্টেশনে পাঠানো হলো। সে প্যাসেঞ্জার ট্রেন ধরে আসানসোল গিয়ে নিবারণবাবুর মেজ ছেলেকে খবর দিল এবং তাকে নিয়ে আবার বিকেলের ট্রেনে বর্ধমান ফিরল। এই আসা যাওয়া আর মেজ ছেলেকে সঙ্গে নিয়ে ফিরতে ফিরতে আকাশে সন্ধ্যার ছায়া পড়তে শুরু করেছে। বাড়ির মেজ ছেলে না এলে তো আর শেষকৃত্য শুরু করা যায় না। নিবারণবাবুর দেহটা খাটে শোয়ানো ছিল, কিন্তু তার ডান হাতের একটা আঙুল যেন বারবার থরথর করে কাঁপছিল। পাড়ার মহিলারা আতঙ্কিত হয়ে ফিসফিস করছিলেন, ওরে
বুড়ো মানুষটা যেন কিছু বলতে চাইছে। কাউকে কি খুঁজছে? নিবারণবাবুর আধখোলা চোখ দুটো যেন দরজার দিকে স্থির হয়ে আটকেছিল। তার এক আত্মীয়া কেঁদে উঠে বললেন, এ কি অলক্ষণে মরণ গো, প্রাণটা বেরিয়েও যেন বেরোচ্ছে না। কি এক মায়া বা অতৃপ্তি নিয়ে মানুষটা পড়ে আছে। সব গুছিয়ে খাট কাঁধে তুলে যখন পাড়ার যুবকরা বলহরি হরি বল ধ্বনি দিল, তখন রাত প্রায় 8টা। দাদুও ছিলেন সেই খাটের এক কোণে। শহর থেকে বেশ খানিকটা দূরে একটা জনমানবহীন প্রান্তরে ছিল সেই শ্মশান। যাওয়ার রাস্তাটা ছিল বড় ভয়াবহ। দুপাশে ঘন জঙ্গল, মাঝে একটা সরু ইটের রাস্তা। দাদু সহ মোট 8 জন মিলে কাঁধে করে নিবারণবাবুকে নিয়ে রওনা হলেন। দাদু বলতেন, সেদিন বাতাসটা যেন অন্যরকম ছিল। চারিদিকে কোনো ঝিঝি পোকার ডাক ছিল না, শুধু আমাদের পায়ের শব্দ আর বাঁশের ঘাটের ক্যাঁচক্যাঁচ আওয়াজ। শহরে তখন সবে 2-1টা ইলেকট্রিক পোস্ট বসেছে, কিন্তু শ্মশানের দিকে যত এগোচ্ছি ততই অন্ধকার যেন আমাদের গিলে খাচ্ছে। সবার হাতে একটা করে বাঁশের লাঠি, আর পুরো দলের জন্য ছিল মাত্র 2টো বড় হ্যারিকেন আর কয়েকটা টর্চ। আমরা যখন শ্মশানে পৌঁছলাম তখন রাত প্রায় 10টা। আজকের দিনে শ্মশানের মতো সেখানে কোনো পাঁচিল ছিল না, ছিল না কোনো গেট। চারিদিকে শুধু বড় বড় অশ্বত্থ আর বট গাছ, যাদের ডালপালাগুলো কঙ্কালের হাতের মতো অন্ধকারের দিকে ছড়িয়ে গেছে। মাঝে মাঝে শুধু শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। একটা কোণে ছিল একটা পুরনো কুয়ো, জল যেন কুচকুচে কালো অন্ধকারে ডুবে আছে। উপরে ভাসছে পচা পাতা, জমে থাকা আবর্জনা। দেখে মনে হয় বহু বছর কেউ তার ধারে কাছেও যায়নি। শ্মশানের মাটিটা ছিল ছাই আর পোড়া কাঠকয়লায় মাখামাখি। ইলেকট্রিক চুল্লি বা গ্যাস চুল্লির কোনো ধারণাই তখন সেখানে ছিল না। দাহের জন্য একপাশে গুছিয়ে রাখা ছিল বড় বড় শুকনো কাঠের গুঁড়ি আর ঘুঁটে। সেই পুরনো দিনের মতোই সরল আর গ্রাম্য আয়োজন। চিতা সাজানোর জন্য যখন কাঠ জড়ো করা হচ্ছে, তখন হঠাৎই একটা হাওয়া দিতে শুরু করলো। কিন্তু সেই সময় হাওয়ার কোনো আরাম ছিল না, বরং সেই হাওয়ায় মিশেছিল একটা পচা আষ্টে গন্ধ। অথচ সেই সময় আমাদের আগের শ্মশানে আর কোনো মরা পোড়ানো হয়নি। দাদুর বন্ধু বিমল দাদু হঠাৎ করে চমকে উঠে বললেন, দেখ তো, নিবারণের মুখটা কি একটু হা হয়ে গেছে? সবাই একসঙ্গে টর্চের আলো ফেলল। কাঁপতে থাকা আলোয় দেখা গেল সাদা কাপড়ে চোয়াল শক্ত করে বাঁধা থাকা সত্ত্বেও নিবারণ বাবুর মুখটা যেন ধীরে ধীরে ফাঁক হয়ে আসছে, যেন তিনি শেষবারের মতন কিছু বলতে চাইছেন। দৃশ্যটা দেখে দাদুর বুকের ভিতরটা হঠাৎ করে কেমন যেন সিঁটিয়ে গেল। ডোম বুড়োটা এক কোণে বসে বিড়ি টানছিল। অন্ধকারের মধ্যে বিড়ির আগুনটা লালচে হয়ে জ্বলজ্বল করছে। বুড়োটা বিড়বিড় করে বলল, আজ বড় অমাবস্যার রাত গো বাবুরা, চটপট আগুন দিয়ে কেটে পড়ুন। শরীরটা কিন্তু কেমন যেন অস্বাভাবিক ভারী ঠেকছে। তার গলায় এমন এক চাপা সতর্কতার সুর ছিল, যেন সে শুধু ওজনের কথাই বলছে না, আরো কিছু অনুভব করছে। রাত যত বাড়ছে, শ্মশানের নিস্তব্ধতা যেন ততটাই সশব্দ হয়ে উঠেছে। শ্মশানের সেই নিস্তব্ধতা যেন ক্রমশ আমাদের গিলে খেতে চাইছিল। নিবারণবাবুর নিথর দেহটা যখন কাঠের চিতার উপর শোয়ানো হলো, তখন রাত প্রায় 10:30। আর কোনো উপায় না পেয়ে শ্মশানের এক কোণে সেই পুরনো কুয়ো থেকে জল তুলে আনা হলো মুখাগ্নির জন্য। জলটা ছিল ঘোলাটে, আয়নার মতো কালো। দাদু খেয়াল করলেন কুয়োর কাছে যাওয়ার সময় বিমল দাদু কেমন যেন থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লেন। দাদু ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, কি হলো রে বিমল? বিমল দাদু কাঁপা গলায় উত্তর দিলেন, সেমন বালতিটা যখনই কুয়ে ফেললাম না, মনে হলো নিচ থেকে যেন কেউ সেটা টেনে ধরলো, আর জলের ভেতর যেন কারোর মুখ দেখতে পেলাম। দাদু তখন বিমল দাদুকে আশ্বস্ত করে বললেন, মনের ভুল, এত অন্ধকার হ্যারিকেনের আলোয় ওরকম মনে হয়। কিন্তু দাদুর নিজের বুকেও তখন একটা ঢিপ ঢিপানি শুরু হয়ে গেছে। নিবারণবাবুর বড় ছেলে অবিনাশবাবু কাঁপা হাতে মুখাগ্নি করলেন। সাধারণত শুকনো কাঠে আগুন দিলে তা দাউ দাউ করে জ্বলে ওঠার কথা, কিন্তু সেদিন ঘটল উল্টো।
ঘি, ধুনো আর কর্পূর দেওয়া সত্ত্বেও আগুনটা যেন ঠিক মতো ধরছিল না। আগুনের শিখাগুলো কেমন নীলচে রঙের হয়ে যাচ্ছিল, আর চারদিকে একটা ভীষণ কটু গন্ধ ছড়িয়ে পড়ল, যা স্বাভাবিক মরা পোড়ার গন্ধের চেয়ে অনেক বেশি তীব্র। ডোমবুড়োটা দূরে এক গাছের নিচে বসেছিল। সে আবার হাঁক দিয়ে বলল, বাবুরা, মন দিয়ে ভগবানের নাম জপুন, বাতাস ভারী হয়ে আসছে। হঠাৎ করে দেখা গেল চিতার একদিকের কাঠগুলো নিজে থেকেই সরে যাচ্ছে। মনে হচ্ছিল যেন নিবারণবাবু চিতার উপর শুয়ে অস্বস্তিতে এপাশ ওপাশ করছেন, অথচ দেহটা তো শক্ত হয়ে যাওয়ার কথা। সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হলো তখন, যখন চিতার কাঠগুলো ঠিক করার জন্য দাদু আর হরেন দাদু একটা লম্বা বাঁশ দিয়ে দেহটাকে একটু সরাতে গেলেন। আগুন তখন ঠিক মতো ধরেনি, শুধু নিচের দিকটা দাউ দাউ করে চলছে। দাদু অবাক হয়ে টের পেলেন বাঁশটা যেন নরম মাংসে নয়, শক্ত পাথরের মতো কিছুতে একটা ঠেকছে। ঠেলেও দেহটা এক চুল ওখান থেকে নড়ল না। একটা মানুষের শরীর এত ভারী কি করে হতে পারে? হরেন দাদু থমকে গিয়ে খুব আস্তে বলল, শ্যামল, আমার হাতটা কেমন ঝিমঝিম করছে রে, মনে হচ্ছে চিতার উপর উনি একা নেই। ঠিক তখনই আগুনের হলকা হঠাৎ করে একটু উঁচু হয়ে উঠল। সেই দপদপে লাল কমলা আলোয় দাদুদের চোখে পড়ল চাদরের ভাঁজের ফাঁক দিয়ে যেন আরেকটা হাতের মতো কিছু বেরিয়ে আসছে। হাতটা অস্বাভাবিক কালো, আঙুলগুলো অদ্ভুত লম্বা, যেন কাঠের উপর চেপে বসে আছে। কিন্তু আগুনটা একটু তুলতেই দৃশ্যটা মিলিয়ে গেল। আবার শুধু নিবারণবাবু আর জ্বলন্ত কাঠ, আর কিছুই না। দাদু পরে বলতেন, ভুলও হতে পারে, আগুনের ছায়া অনেক কিছুই দেখায়। আমরা তখন গোল হয়ে চিতার পাশে বসে আছি। হঠাৎ করেই আমাদের দলের মধ্যে একজন ছেলে, সমীর, চিৎকার করে উঠল। সে শ্মশানের অন্ধকারের দিকে আঙুল তুলল। দূরে একটা বড় অশ্বত্থ গাছের তলায় যেন কেউ দাঁড়িয়ে আছে। আগুনের দপদপে আলো আর ছায়ার ফাঁকে তাকে দেখা যাচ্ছে। দীর্ঘকায় একটা অবয়ব, পরনে সাদা ধুতি, কিন্তু তার মুখটা যেন স্পষ্ট নয়, যেন অন্ধকারে গিলে ফেলেছে। যেখানে মাথা থাকার কথা সেখানে কেবল এক চড়া কালো ফাঁকা ছায়া। আমরা সবাই পাথর হয়ে গেলাম। হ্যারিকেনের আলোটা কাঁপতে কাঁপতে হঠাৎ করে দপ করে নিভে গেল। ঘোর অন্ধকারে আমরা শুধুই শুনতে পাচ্ছিলাম নিবারণবাবুর চিতার কাঠ ফাটার শব্দ আর দূরে কারো খিলখিল করে হাসির আওয়াজ। সে অন্ধকারেও দাদু পরিষ্কার দেখতে পেলেন চিতার আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা নিবারণবাবুর সেই আধ খোলা চোখ দুটো হঠাৎ পুরোটা খুলে গেছে, আর সেই চোখ দুটো পলকহীনভাবে তাকিয়ে আছে সরাসরি দাদুর দিকে। দাদুর মনে হলো নিবারণবাবু যেন চিতা থেকে উঠে বসতে চাইছেন। বিমলবাবু আর্তনাদ করে উঠলেন, পালিয়ে চলে এখান থেকে, ওটা নিবারণবাবু নয়, ওটা অন্য কিছু। তার গলা ভেঙে গিয়েছিল। সে শব্দে কোনো সাহস ছিল না, ছিল এক আদিম আতঙ্ক, যেন বহুদিন ধরে চেপে রাখা কোনো ভয় হঠাৎ করে ফেটে বেরিয়ে আসতে চাইছে। তার চোখ মুখ বিস্ফারিত, মুখ একেবারে সাদা। তিনি এক পা পেছোতে গিয়েও থেমে গেলেন, কারণ সবাই জানত এই জায়গা থেকে পালানোর কথা ভাবাটাই ছিল সব থেকে বড় ভুল। আমরাও জানতাম অর্ধদগ্ধ মরা রেখে শ্মশান ছেড়ে যাওয়া মানে শুধু অপবিত্রতা নয়, এটা একটা আমন্ত্রণ। শাস্ত্র, লোককথা আর পাড়ার বুড়োদের মুখে শোনা ভয়ঙ্কর গল্প সব একসাথে আমাদের মনে গেঁথেছিল। এমন করলে যে অশুভ শক্তি জেগে ওঠে তাকে আর সামলানো যায় না, এটা আমাদের মাথায় ছিল। আমাদের মাথায় ছিল যে তখন আর তারা মানুষের পিছু ছাড়ে না, তারা করে জীবনের শেষ অবধি। অন্ধকারের গ্রাস থেকে বাঁচতে কাপা হাতে দেশলাই ঢুকে আমরা নিভে যাওয়া হ্যারিকেন দুটো আবার জ্বালিয়ে নিলাম, আর একে অপরের কাছাকাছি ঘেঁষে চিতার চারপাশে গোল হয়ে বসলাম।
চারপাশে অন্ধকার তখন যেন আরো ঘন হয়ে আমাদের দিকে এগিয়ে আসছিল। আগুনের আলো ক্ষীণ হয়ে এলে ছায়াগুলো অস্বাভাবিক লম্বা হয়ে উঠছিল, একটার উপর আরেকটা চেপে বসছিল। মনে হচ্ছিল শ্মশানটা আমাদের চারিদিকে ধীরে ধীরে গুটিয়ে আসছে, পালাবার সব রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমরা তখন আর আলাদা মানুষ নই, একটা ভয় বাঁধা গীত। কেউ কাউকে ছেড়ে যাওয়ার সাহস পেল না। একে অপরের হাত ধরে শক্ত করে বসে পড়লাম গোল হয়ে চিতার চারপাশে। কারো হাত ঘামে ভিজে ঠান্ডা, কারো আঙুল পাথরের মতো শক্ত। কেউ নাম জপ করছে, কেউ ঠোঁট নড়াচ্ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। নিঃশ্বাসগুলো ভারী হয়ে উঠছিল। বুকের ভিতর এত জোরে শব্দ হচ্ছিল যে মনে হচ্ছিল পাশের লোকটা শুনে ফেলবে। রাত তখন বেশ গভীর, ভোরের আলো ফুটতে এখনো বহু দেরি। সময় যেন থমকে গেছে, ঘড়ির কাঁটা এগোচ্ছে না, আগুন ঠিক মতো জ্বলছে না, বাতাস নড়ছে না। শুধু মাঝে মাঝে চিতার কাঠ ফেটে যাওয়ার শব্দ আর দূরের অন্ধকার থেকে আসা অচেনা নড়াচড়ার আভাস। সেই মুহূর্তে আমরা বুঝে গিয়েছিলাম এই রাত সাধারণ কোনো রাত নয়। এটা এমন এক রাত যেটা আমাদের পরীক্ষা নেবে। কে থাকবে আর কে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাবে, তার ফয়সালা হবে এখানেই। রাত তখন কত বোঝার উপায় নেই। হাতের ঘড়িটা যেন শ্মশানে ঢোকার পর থেকেই বন্ধ হয়ে গিয়েছে। চারিদিকের অন্ধকারটা এমন নিরেট যে মনে হচ্ছিল হাত দিয়েও ছোঁয়া যায়। চিতার নীলচে আগুনটা একবার ধপ করে জ্বলে উঠছে, আবার পরক্ষণেই নিভে যাওয়ার মতো ক্ষীণ হয়ে যাচ্ছে। আমরা তখন ভয়ে সিঁটিয়ে চিতার চারপাশে গোল হয়ে বসে আছি। দাদু মাঝে মধ্যেই নাম জপ করছেন। হঠাৎ করে আমাদের দলের একজন ছেলে পাঁচু বলে উঠল, শ্যামলদা, আমার খুব পেচ্ছাপ পেয়েছে, একটু ওদিকটা ঘুরে আসি। দাদু বারণ করেছিলেন, বললেন, একদম যাবি না পাঁচু, আমাদের সবাইকে একসাথে আগুনের পাশেই থাকতে হবে, এদিক ওদিক যাস না। কিন্তু পাঁচু যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে বলল, আমি আর দাঁড়াতে পারছি না, আমি একটুখানি ওদিকটা যাই। এই বলে সে টর্চ জ্বেলে অন্ধকারের দিকে দ্রুত পা বাড়ালো। 10 মিনিট কেটে গেল, পাঁচু ফিরল না। 15 মিনিট পর আমরা লক্ষ্য করলাম পাঁচুর টর্চের আলোটা কুয়োর কাছে স্থির হয়ে আছে। দাদু ডাকলেন, পাঁচু, পাঁচু। কোন উত্তর নেই। আমরা 4-5 জন হ্যারিকেনের আলো ফেলে সেদিকে এগোলাম। কুয়োর কাছে গিয়ে যা দেখলাম তাতে সবার রক্ত হিম হয়ে গেল। পাঁচুর টর্চটা মাটিতে পড়ে আছে, কিন্তু পাঁচু নেই। কুয়োর কালো জলের উপর হালকা একটা বাষ্প উঠছে, আর বালতিটা নিচে থেকে দড়ি ছিঁড়ে গভীরে পড়ে যাওয়ার শব্দ হলো। কিন্তু পাঁচু কোথাও নেই। ওইটুকু সময়ের মধ্যে একটা মানুষ কর্পূরের মতো তো আর উবে যেতে পারে না। আমরা আতঙ্কিত হয়ে চিতার কাছে ফিরে এলাম। ঠিক সেই মুহূর্তে চিতার ভেতর থেকে একটা ঘরে আওয়াজ ভেসে এলো। মনে হলো যেন কেউ খুব কষ্ট করে শ্বাস টানছে। আমরা সবাই চিতার দিকে তাকালাম। নিবারণ বাবুর আধপোড়া দেহটা তখন যেন আগুনের উপর নড়ে উঠল। সেই শরীর থেকে একটা শব্দ বেরোচ্ছে, অস্পষ্ট, যেন অনেক দূর থেকে ভেসে আসা কোনো আর্তনাদ। দাদু কান পেতে শোনার চেষ্টা করলেন। হঠাৎ করে শব্দটা স্পষ্ট হলো। চিতার মধ্যে থেকে একটা ভাঙা কণ্ঠস্বর বলে উঠল, খোকা, মেজ খোকা, আমার পান খাওয়ার বাক্সটা কোথায় রাখলি? সবাই শিউরে উঠল। নিবারণ বাবুর মেজ ছেলে তখন চিতার পাশেই থর থর করে কাঁপছিলেন। তিনি হাউ হাউ করে কেঁদে উঠে বললেন, বাবা, ওটা আপনার শেষ স্মৃতি বলে ওটা তো বাড়িতে আপনার আলমারির ভিতরেই সযত্নে তুলে রেখে এসেছি, আপনি শান্ত হন। কিন্তু কণ্ঠস্বরটা থামল না। এবার সেটা পাল্টে গেল। সেটা আর নিবারণ বাবুর রইল না। এক অদ্ভুত গম্ভীর আর অমানবিক স্বরে সেই চিতা থেকে কেউ বলে উঠল, আজ কেউ ফিরবি না, সবাই এই জ্বলন্ত ছাইয়ের ভেতর চিরদিনের মতো মিশে যাবি। আমরা বুঝতে পারলাম আমাদের ঘিরে ফেলা হয়েছে। চিতার চারপাশের অন্ধকারে
ছোট ছোট অনেকগুলো আগুনের গোলক বা আলিয়ার মতো জিনিস দেখা যেতে শুরু করলো। সেগুলো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। বিমল দাদু হঠাৎ করে চিৎকার করে বললেন, শ্যামল দেখ, ডোমবুড়োটা কোথায়? আমরা সেদিকে তাকালাম যেখানে ডোমটা বসেছিল। সেখানে কেউ নেই, শুধু তার বিড়ির অবশিষ্টাংশ তখনও ধিক ধিক করে চলছে। আর সেই জায়গায় মাটিতে পড়ে আছে একটা পুরনো হাড়ের মালা। দাদু তখন বুঝলেন এই শ্মশানটা সাধারণ কোনো শ্মশান নয়। এখানে প্রতিটা গাছ, প্রতিটা পাথর যেন আমাদের প্রাণ কেড়ে নেওয়ার জন্য ছটফট করছে। আমরা একে অপরের পিঠ ঠেকিয়ে চিতার চারপাশে দাঁড়িয়ে পড়লাম। ঠিক তখনই চিতার আগুনটা বিশাল আকার ধারণ করলো এবং একটা বিকট শব্দে ফেটে পড়ল। আর তখনই কয়েক মুহূর্তের জন্য আমরা সবাই অন্ধ হয়ে গিয়েছিলাম। আগুনের হলকা আর ধোঁয়ার চারপাশটা ঝাপসা হয়ে গিয়েছিল। দাদু দুহাতে চোখের উপরে যখন চিতার দিকে তাকালেন, তার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। চিতার কাঠগুলো তখনও জ্বলছে, কিন্তু তার উপর নিবারণ বাবুর দেহটা নেই। একটা মানুষের আধপোড়া শরীর কয়েক সেকেন্ডের মধ্যে কোথায় উধাও হয়ে যেতে পারে। ছোট ছেলে পাগলের মতো চিৎকার করতে শুরু করলেন, বাবা, বাবা কোথায় গেলেন? আমরা টর্চের আলো ফেলে খুঁজতে শুরু করলাম। চিতার ছাইগুলো যেন নিজেদের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ছোট ছোট ঘূর্ণিঝড়ের মতো। আমরা সবাই একসঙ্গে সেদিকে টর্চের আলো ফেললাম। আলো পড়তেই স্পষ্ট দেখা গেল চিতার থেকে কয়েক হাত দূরে নিবারণ বাবুর আধপোড়া দেহটা মাটিতে উপুড় হয়ে পড়ে আছে। দৃশ্যটা চোখে পড়তেই আমাদের ভিতর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। কেউ কথা বলতে পারছিল না, শুধু নিঃশ্বাসের শব্দ আর চিতার আগুনে কাঠ ফাটার শব্দ শোনা যাচ্ছিল। ভয় থাকলেও সাহস জড়ো করে আমরা এগিয়ে গেলাম। ভারী সেই দেহটা আবার তুলে চিতার উপর শুয়ে দেওয়া হলো। তুলতে গিয়ে সবার হাতে অল্প বিস্তর পুড়ল। চামড়ায় জ্বালা ধরলেও কেউ হাত ছাড়েনি। মনে হচ্ছিল এই কাজটা শেষ না করলে যেন কিছুই শেষ হবে না। দেহটা তুলতে গিয়ে অবিনাশবাবু নিজেই নিবারণবাবুর একদিকের হাতটা ধরেছিলেন। দাদু খেয়াল করলেন অবিনাশবাবুর দুটো হাতই থরথর করে কাঁপছে। হঠাৎই তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন। একটা ঝটকা মেরে হাতটা ছেড়ে দিলেন। দাদু জিজ্ঞাসা করলেন, কি হলো অবিনাশদা? অবিনাশবাবু ফ্যাকাশে মুখে নিজের হাতের তালুটার দিকে তাকিয়ে রইলেন। সেখানে আগুনের ছ্যাঁকা লাগেনি, কিন্তু একটা কালচে ছোপ পড়ে গেছে। তিনি ফিসফিস করে বললেন, শ্যামল, আমি যখন বাবার হাতটা ধরলাম আমার মনে হলো সেটা কোনো মরা মানুষের হাত নয়। সেই হাতটাই আমার কবজিটা জোরে চেপে ধরলো। ঠিক যেভাবে ছোটবেলায় বাবা আমার হাত ধরে স্কুলে নিয়ে যেতেন, ঠিক সেভাবেই। অবিনাশবাবু ছিলেন অত্যন্ত ধীর স্থির মানুষ। কলকাতার এক নামী সরকারি অফিসে কাজ করতেন বলে তাঁর চিন্তাভাবনার ভিতটা ছিল যুক্তি আর বিজ্ঞানে গাঁথা। কিন্তু সেই যুক্তিবাদ কখনোই তার বাবার প্রতি অনাদরের জায়গা থেকে আসেনি। বরং তিনি বারবার চেষ্টা করেছিলেন নিজেকে আর বাকিদেরকে বোঝাতে যে বাবার এই মৃত্যুর পেছনে কোনো অশুভতা নেই, যেন নিবারণবাবুর স্মৃতিটাকে ভয়ঙ্কর কিছুর সাথে জুড়ে না ফেলা হয়। শ্মশানে যাওয়ার পথে তিনি শান্ত গলায় বলেছিলেন, শ্যামল, তোমরা এসব কি আবোল তাবোল ভাবছো? বাবা অনেক বয়স পর্যন্ত বেঁচেছেন। মানুষের শরীর মৃত্যুর পর কেবল একটা জড় পদার্থ হয়ে যায়। মুখটা হা হয়ে যাওয়া বা শরীরের ওজন বেড়ে যাওয়া এগুলো সব বায়ুর কারসাজি, স্নায়ুর শেষ সংকোচন। এতে বাবাকে নিয়ে ভয়ের কিছু নেই। কিন্তু শ্মশানে সেই পুরনো কুয়োর পাড়ে পাঁচুর অদৃশ্য হয়ে যাওয়া, আর তার ঠিক পরেই চিতার উপর থেকে বাবার দেহটা উধাও হয়ে যাওয়া, এই ঘটনায় অবিনাশবাবুর সেই সুগভীর যুক্তিবাদী মন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তিনি আর বিজ্ঞান খুঁজে পেলেন না, হিসেব মেলাতে পারলেন না। তার মনে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো, বাবা কি সত্যি শান্তিতে যেতে পারেননি? শুনছেন প্রেত কথা উইথ গৌরব। আজকের ঘটনাগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের এপিসোড। কোন ঘটনাটিকে 10-এর মধ্যে কত রেটিং দেবেন ভয়ের নিরিখে। এপিসোডটিকে লাইক করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে প্রেত কথা পরিবারের অংশ হয়ে উঠুন। সেই মুহূর্তে অবিনাশবাবু আর একজন সরকারি অফিসার নন, একজন যুক্তিবাদী মানুষও নন। তিনি শুধু একজন ছেলে, যে ভেঙে পড়া বুক নিয়ে অন্ধকারের মধ্যে বাবার ছায়া খুঁজে বেড়াচ্ছেন। আগুনের শিখা তখন অবিনাশবাবুর মুখের উপর এক অদ্ভুত নাচানাচি করছে।
অবিনাশবাবু চিতার খুব কাছে গিয়ে দাঁড়ালেন। তার চোখে মুখে তখন আর কোনো ভয় নেই, বরং এক গভীর বিষাদ আর মায়া। তিনি আগুনের উত্তাপ উপেক্ষা করে চিতার উপর ঝুঁকে পড়লেন। আমরা ভাবলাম তিনি হয়তো শেষবারের মতন বাবাকে প্রণাম করছেন, কিন্তু হঠাৎ তিনি বলে উঠলেন, বাবা, তুমি মেজোকে কেন খুঁজছ? আমি তো তোমার বড় খোকা, আমি পাশে আছি, তুমি ওকে ছেড়ে দাও। অবিনাশবাবু হঠাৎ করেই আমাদের দল ছেড়ে সেই পুরনো অশ্বত্থ গাছটার দিকে হাঁটতে শুরু করলেন। দাদু ডাকলেন, অবিনাশদা কোথায় যাচ্ছেন? আগুনের পাশ থেকে নড়বেন না। অবিনাশবাবু না ফিরেই বললেন, বাবা ওখানে দাঁড়িয়ে আছে রে শ্যাম, দেখ, বাবা আমাকে একটা কথা বলতে চাইছে, আমার বোধহয় দেরি হয়ে গেছে। আমরা টর্চের আলো ফেললাম গাছের উপর। সেখানে কেউ নেই, শুধু ডালপালার ছায়াগুলো সাপের মতো দুলছে। কিন্তু অবিনাশবাবু যেন কোনো এক সম্মোহনে আচ্ছন্ন হয়ে তরতর করে এগোতে লাগলেন। ঠিক তখনই সেই ডোম বুড়োটা যে এতক্ষণ উধাও ছিল, হঠাৎ করে অন্ধকারের ভিতর থেকে ঝোপঝাড় ঠেলে বেরিয়ে এলো। তার হাতে একটা পুরনো লোহার শিকল। সে কর্কশ গলায় চিৎকার করে উঠল, বাবু ধরুন ওকে, ও যদি ওই গাছের ছায়ায় একবার ঢুকে পড়ে তবে ও আর থাকবে না, ধরুন ওকে। দাদু আর সমীর দাদু দৌড়ে গিয়ে অবিনাশবাবুকে জাপটে ধরলেন, কিন্তু অবিনাশবাবুর গায়ে তখন অসুরের বল। তিনি আমাদের দুজনকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিলেন। দাদু দেখলেন অবিনাশবাবুর চোখ দুটো এখন সম্পূর্ণ কালো হয়ে গেছে, কোনো মণি নেই, কোনো সাদা অংশ নেই। তিনি যখন হাসলেন তার দাঁতগুলো যেন তীক্ষ্ণ আর লম্বা হয়ে গেছে বলে মনে হলো। ডোমবুড়োটা তখন তার লোহার শিকলটা সপাং করে মাটিতে আছড়ালো। সেই বিকট শব্দে অবিনাশবাবু থমকে দাঁড়ালেন। ডোমটা এক মুঠো পোড়া মাটি তার দিকে ছুঁড়ে দিল আর বিড়বিড় করে কিছু একটা বলতে লাগলো। মুহূর্তের মধ্যে অবিনাশবাবু জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। ডোমবুড়োটা আমাদের দিকে ফিরে বলল, আজ রাতটা বড়ই কঠিন বাবু, উনি সহজে যেতে চাইছেন না, আর এই শ্মশানের পুরনো বাসিন্দারা ওর সেই ক্ষোভকে হাতিয়ার করেছে। দয়া করে কেউ আর চিতার বৃত্তের বাইরে যাবেন না। আমরা অবিনাশবাবুকে ধরাধরি করে চিতার কাছে নিয়ে এলাম। তার কপালে তখন ঘাম জমেছে। দাদু ডোমবুড়োর দিকে তাকিয়ে হঠাৎ করে অস্বস্তি বোধ করলেন। হ্যারিকেনের আলোয় তার মুখ আর শরীর দেখা যাচ্ছে, কিন্তু পা দুটো কেমন যেন ছায়ায় ডুবে আছে। ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না, কিন্তু সেই মুহূর্তে ওই ডোমই ছিল আমাদের একমাত্র রক্ষক। চিতার পাশে সেই হারিম করা মুহূর্তগুলো যখন কাটছিল, তখন আমাদের কারো মনেই সময়ের কোনো হিসেব ছিল না। এক অদ্ভুত ভারী স্তব্ধতা নেমে এলো। দাদু খেয়াল করলেন চিতার আগুনটা এবার আর স্বাভাবিকভাবে জ্বলছে না। আগুনের শিখাগুলো যেন কোনো অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। বাতাস একদম বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু শ্মশানের ওই বিশাল অশ্বত্থ গাছটার পাতাগুলো তখনও তীর তীর করে কাঁপছিল, যেন কোনো এক অদৃশ্য দানব গাছটাকে নাড়া দিচ্ছে। মেজ ছেলে, যিনি আসানসোল থেকে আজই ফিরেছেন, তার অবস্থা সবচেয়ে শোচনীয়। তিনি বারবার চিতার দিকে তাকাচ্ছিলেন আর বিড়বিড় করছিলেন। হঠাৎ করে তিনি চিৎকার করে উঠে চিতার দিকে দৌড়ে যেতে চাইলেন। দাদু আর হরেন দাদু তাকে জাপটে ধরলেন। মেজ ছেলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাবা আমাকে ডাকছে, ওই দেখো চিতার ভিতরে বাবা হাত বাড়িয়ে আমাকে ডাকছে, বাবা বলছে খুব কষ্ট হচ্ছে। দাদু চিতার দিকে তাকালেন, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন আর ছাই ছাড়া আর কিছুই চোখে পড়ল না। ঠিক তখনই শ্মশানের সেই পুরনো কুয়োর দিক থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। মনে হলো যেন বড় কোনো পাথরের চাই জলের গভীরে তলিয়ে গেল। আমরা সবাই সেদিকে তাকালাম। কুয়োর উপরে সেই কুয়াশাটা এখন আরো ঘন হয়ে কুণ্ডলি বাঁকিয়ে আকাশের দিকে উঠছে, আর সেই কুয়াশার মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একজোড়া জলজলে চোখ। কোনো পশু বা পাখির চোখ নয়, মানুষের মতো অবয়ব, কিন্তু চোখের মনি দুটো ভাটার মতো লাল। সেই চোখ দুটো সরাসরি আমাদের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে আগুনের চিতা থেকে একটা বড় জ্বলন্ত কাঠ ছিটকে এসে পড়লো আমাদের মাঝখানে। সেই আগুনের ফুলকিতে আমাদের মোহভঙ্গ হলো। দাদু পকেট থেকে চাবির গোছা বের করে জোরে জোরে শব্দ করতে লাগলেন। বড়রা বললেন লোহার শব্দে নাকি অশুভ শক্তি দূরে পালায়। আশ্চর্যের বিষয়, সে কুয়াশায় চোখ দুটো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। কিন্তু বিপদ সেখানেই শেষ হয়নি। এবার শুরু হলো অন্য উপদ্রব। শ্মশানের চারপাশে ঝোপঝাড় থেকে অদ্ভুত সব শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল শত শত মানুষ চারপাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছে।
শুকনো ডাল ভাঙার শব্দ, কারণ নিচু স্বরে কথা বলার শব্দ, মাঝে মাঝে খিলখিল করে অমানবিক হাসির শব্দ। আমাদের দলের সবচেয়ে সাহসী ছেলে ছিল সমীর। সমীরও এবার কাঁপতে শুরু করলো। সে ফিস ফিস করে বলল, শ্যামলদা, ওরা আমাদের ঘিরে ফেলেছে। এমন সময় পাঁচুর আর্তনাদ শুনে আমরা উপরের দিকে টর্চ ফেললাম। টর্চের সরু আলোয় দেখা গেল গাছের একটা মোটা ডালে পাঁচু উল্টো হয়ে ঝুলে আছে। ওর পা দুটো ডালের সাথে পেঁচানো, মাথাটা নিচের দিকে ঝুলছে। ওর চোখ দুটো সাদা হয়ে গেছে। হরেন দাদু চিৎকার করে বললেন, পাঁচু তুই ওখানে গেলি কি করে? হাত ধর, নামার চেষ্টা কর। কিন্তু পাঁচু আর কোনো উত্তর দিচ্ছিল না, শুধু আর্তনাদ করে যাচ্ছিল। হঠাৎ দেখা গেল পাঁচুর পেছনে গাছের কোটর থেকে একটা কুচকুচে কালো হাত বেরিয়ে এলো। হাতটা পাঁচুর গলাটা চাপটে ধরল, আর সাথে সাথে পাঁচুর চিল চিৎকার শ্মশানের আকাশ কাঁপিয়ে স্তব্ধ হয়ে গেল। পাঁচুর দেহটা গাছ থেকে খসে পড়ল না, বরং ডালের সাথেই মিশে যেতে লাগলো। দাদু বুঝতে পারলেন এটা পাঁচু নয়, এ এক চরম বিভ্রম যা আমাদের প্রলুব্ধ করছে উপরে ওঠার জন্য। দাদু তখন বুক চিরে চিৎকার দিলেন, বলো হরি হরি বল। বাকিরাও তার সঙ্গে গলা মেলালেন। এই পবিত্র নাম উচ্চারণের সাথে গাছের উপরে সেই দৃশ্যটা ঝাপসা হয়ে গেল। পাঁচুও নেই, সেই কালো হাতও নেই। দাহকার যখন প্রায় শেষের দিকে, তখন চিতার আগুন থেকে এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। আগুনের ধোঁয়াগুলো কুয়াশার মতো জমাট বেঁধে নিবারণ বাবুর একটা বিশাল অবয়ব তৈরি করলো। সেই অবয়বটা আমাদের সবার উপরে ঝুঁকে পড়ল। অবিনাশবাবু তখনও জ্ঞান ফেরেনি, কিন্তু তার ঠোঁট দুটো নড়ছিল। তিনি বিড়বিড় করে বলছিলেন, পান খাওয়ার বাক্সটা, ওই বাক্সটার ভেতরেই আমার সব জমানো আছে। দাদু বুঝলেন নিবারণবাবু কোনো এক গোপন কথা বা সম্পত্তির কথা বলতে চেয়েছিলেন, যা তিনি মেজ ছেলেকে বলতে চেয়েছিলেন, আর তার এই অতৃপ্তি তাকে এই শ্মশানের মায়ায় আটকে রেখেছে। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করলো। আকাশের কালো ভাবটা কেটে গিয়ে একটা ধূসর আভা দেখা দিল, আর সেই সঙ্গে সঙ্গে শ্মশানের সেই নারকীয় শব্দগুলো ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আমরা দেখলাম কুয়োর পাশে পাঁচু সত্যি সত্যি অচৈতন্য হয়ে পড়ে আছে। ওর বেঁচে থাকাটা এক অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু নয়। আমরা যখন ওকে কাঁধে তুলে নিচ্ছি, তখনই লক্ষ্য করলাম অবিনাশবাবুরও জ্ঞান ফিরে এসেছে। তিনি চুপচাপ বসে আছেন, কিন্তু তার চেহারাটা কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। মুখ ফ্যাকাশে, চোখ দুটো স্থির। তিনি কোনো কথা বলছেন না, শুধু এক দৃষ্টে চিতার দিকে তাকিয়ে বসে আছেন। দাদু একবার চিতার দিকে তাকালেন। চিতা তখন প্রায় শান্ত। সাদা ছাইয়ের স্তূপের মাঝে শুধু নিবারণ বাবুর কঙ্কালের অবশিষ্টাংশ পড়ে আছে। শ্মশান থেকে বেরোনোর সময় দাদু পিছন ফিরে আর তাকাননি, কিন্তু তিনি অনুভব করতে পারছিলেন সেই অশ্বত্থ গাছটা আর ওই পুরনো কুয়োটা আজও কাউকে খুঁজছে। বর্ধমান শহরের দিকে ফেরার পথে যখন প্রথম লোকালয়ের দেখা মিলল, তখন সূর্য দিগন্তে উঁকে দিচ্ছে। দাদু আর তার বন্ধুরা মিলে সেদিনই গঙ্গার ঘাটে গিয়ে স্নান করে শুদ্ধ হলেন। মেজ ছেলে আসানসোলে ফেরার সময় শুধু একবার দাদুকে জড়িয়ে ধরে বলেছিলেন, শ্যামলদা, সকালে শ্মশান থেকে ফিরে বাবার আলমারি খুলে পান খাওয়ার বাক্সটা আমি বের করেছিলাম। ভেবেছিলাম ওর ভিতরে হয়তো জমানো সোনা দানা কিছু আছে, কিন্তু তা ছিল না। বাক্সটার একদম নিচের খোপে ভাঁজ করা বাবার একটা চিঠি ছিল, যাতে বাবা লিখেছিলেন যে পরিবারের একতাটাই আসল সম্পত্তি। কিন্তু সেই রাতের ভয় তাদের জীবন থেকে কোনোদিন মুছে যায়নি। অবিনাশবাবুর হাতের তালুতে সেই কালচে ছাপটা আজও রয়ে গিয়েছিল। দাদু তাঁর শেষ দিন পর্যন্ত রাত্রিবেলা একা ঘরের বাইরে যেতেন না, আর ওই শ্মশানের রাস্তা তো বহুকাল আগেই মারানো ছেড়ে দিয়েছিলেন। দাদু বলতেন, সবকিছুর উত্তর বিজ্ঞানে থাকে না। সেই রাতে নিবারণবাবু আমাদের শুধু ভয় দেখাননি, তিনি বুঝিয়ে দিয়েছিলেন এই পৃথিবীর সবটা মানুষের নয়, কিছু জায়গা অন্য কারোর জন্যও বরাদ্দ থাকে। আর সেই ডোম, অনেকে বলে কিছু ডোম মরে গিয়েও শ্মশান ছাড়ে না। আগুন, ছাই আর হাড়ের সঙ্গে এমনভাবেই তাদের জীবন জড়িয়ে থাকে যে মৃত্যু তাদের কাছে শেষ নয়, শুধু আরেকটা রূপ। জীবিত অবস্থায় তারা যাদের দেহ শেষ যাত্রায় পৌঁছে দেয়, মৃত্যুর পরেও নাকি সেই দায়িত্ব ছেড়ে যেতে পারে না। সেই রাতে ডোমটার দিকে তাকিয়েও আমার ঠিক তাই মনে হচ্ছিল। মানুষটার চোখে ক্লান্তি ছিল না, ছিল না বয়সের ভার। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ঘটেছিল তৎকালীন গোয়ালন্দ মহকুমায়। তখন তো এরকম জেলা ছিল না, মহান মুক্তিযুদ্ধের আগে কিন্তু মহকুমা ছিল আর কি। তো হয়তোবা এটা পাকিস্তান পিরিয়ড বা
নির্দিষ্ট করে সময়টা যেহেতু বলা যাচ্ছে না, তো অনেক আগের। এইটা হয়েছিল ভান্ডারিয়া, মুকুন্দিয়া বা এরকম আশেপাশের কোন একটা এলাকায়। ওই এলাকায় তখন অনেক হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল। সেখানে দেখা যেত যে অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিরাও থাকতেন, যদিও বা ওরকম জমিদার ওইখানে ছিলেন না, তবে অনেক প্রভাবশালী ব্যক্তিরা সেখানে থাকতেন। ওই এলাকাতে বেশ বড় একটা শ্মশান ছিল। ওই শ্মশানে একজন ব্যক্তি থাকতেন। তার আসলে এরকম ফ্যামিলি ছিল না, নিঃসঙ্গ মানুষ ছিলেন, একাকী জীবনযাপন করতেন। ওনার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে উনি জাত পাত বাছাবাছি করতেন না। হিন্দু ধর্মের যে কোনো মৃতদেহ সৎকারে ওনাকে সবার আগেই পাওয়া যেত। তবে হিন্দু ধর্মে যেরকম উঁচু নিচু ভেদাভেদ রয়েছে, উনি ছিলেন নিচু বর্ণের। দেখা যেত যে নিচু বর্ণের যেই লাশগুলো, সেই লাশগুলো বড় বড় ব্রাহ্মণরা কিন্তু দাহ করতে চাইতেন না, এমন একটা সমস্যা কিন্তু দেখা দিত। সেক্ষেত্রে তাদেরকে দাহ কে করবেন, তখন ইনি এগিয়ে আসতেন। তার নামটা যে কি এটা বলা মুশকিল, এটা আমরা জানতেও পারিনি। ধরে নিলাম একটা ছদ্মনাম দিলাম, তার নাম হচ্ছে বড়াই। তো এই বড়াই দাদু উনি এই কাজগুলো সবসময় করতেন। একবার হলো কি, ওই গ্রামে কোথা থেকে আসা বেশ ভবঘুরে টাইপের এক ব্যক্তি মরে পড়ে থাকেন। তো মরে পড়েছিলেন বেশ ভেতরের একটা জায়গায়, ওই দিকটাতে লোকজন খুব কম যায়। কোনো কারণে কুকুর সেই লাশ নিয়ে টানাটানি শুরু করছিল, মানুষের নজরে পড়ে যায়। গিয়ে দেখে একজন ব্যক্তি, চুল টুল দাড়ি খুবই এলোমেলো অবস্থা, আর শরীরে পচন ধরে গেছে। পচন ধরে যে লাশ চেনা যাচ্ছে না বিষয়টা এরকম না, মানে পচন শুরু হয়েছে আর কি। কোথা থেকে এলো, কিভাবে মারা গেল বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে লোকটি পাগল গোছের কেউ হবে। এখন এই লোকটাকে দাহ কে করবে? কারণ ওই লোকটার গলায় এক ধরনের মালা দেখে বোঝা যাচ্ছিল উনি হিন্দু ধর্মাবলম্বী। অনেকেই বলছিলেন যে ধুর, এটাকে দাহ করার দরকার নাই, ফেলে রাখো তো, কত কুকুর বিড়াল শেয়াল আছে এই দিকটাতে, এরা খেয়ে নেবে, কে দাহ করবে, এত পয়সা করে খরচ করে কে কাঠ দেবে, এসব ঝামেলার দরকারটা কি? তখন ওই যে বড়াই দাদু উনি এগিয়ে আসলেন, এগিয়ে এসে বলেন, না, একটা মানুষ যে ধর্মেরই হোক না কেন, তার যথাযোগ্য মর্যাদায় সৎকার পাওয়ার অধিকার রয়েছে। যেহেতু দেখেই বোঝা যাচ্ছে উনি হিন্দু ধর্মাবলম্বী লোক, সুতরাং আমি এর সৎকারের যাবতীয় ব্যবস্থা করব। এখন বললেই তো আর হয় না, একটা মানুষকে পোড়ানোর জন্য তো বেশ অনেক কাঠ খড়ির দরকার রয়েছে। এই বড়াই দাদু কি করেছিলেন, উনি নিজের মতো করে এই কাঠগুলো জোগাড় করার চেষ্টা করেছিলেন, খুঁটে খুঁটে বিভিন্ন জায়গা থেকে কাঠ নিয়ে আসার চেষ্টা করেছিলেন। তারপর শ্মশানে দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক এমন কিছু কাঠ পাওয়া যায় যেগুলো পরিপূর্ণভাবে পুড়িয়ে কয়লা হয়ে যায় নাই আর কি, ওটাকে জ্বালানো যাবে, ওর ভেতরেও কাঠের কিছু অংশ রয়েছে, উপর দিকে কয়লা রয়েছে, এমন কিছু কাঠ উনি জোগাড় করেছেন। জোগাড় করে ওই লাশটাকে অনেক কষ্টে উনি দাহ করেছেন। পরিপূর্ণভাবে হয়তো বা দাহ হয়নি, যতটুকু দাহ হয়নি বাকিটা উনি দাফন করে দিয়েছেন। এভাবেই ওই বেওয়ারিশ লাশটাকে উনি সৎকার করে দিলেন। এভাবেই কিন্তু পুণ্য হবে এই চিন্তা করেই উনি এই কাজগুলো কিন্তু করতেন। সেই হিসাবে এই বড়াই দাদুকে সকলেই বেশ ভালোই বাসতেন, যে তার কোনো ভয় ডর নাই, জাতপাতের বাছ বিছান নাই, উনি এরকমটা করছেন, ভালো মানুষ। একবার হলো কি, ওই গ্রামে কলেরার প্রকোপ দেখা দিল। কলেরা হয়ে যে আসলে একদম গ্রাম সাফ হয়ে যাচ্ছিল বিষয়টা এরকম না হলেও অনেক লোকই মারা যাচ্ছিল। দেখা গেল যে বাবার ঘর আর ছেলের ঘর, ছেলে বিয়ে শাদী করেছে, ঘর আলাদা, বাবার ঘরে মা মরে পড়ে আছে, ছেলের ঘর থেকে কেউ সেইখানে আসে না, যদি তাদের কলেরা হয় এই ভয়ে, লাশ পচে যাচ্ছে, আসে না কেউ। যেহেতু ওই এরিয়াটায় হিন্দু ধর্মাবলম্বী বেশি ছিল, এই যে বড়াই দাদু উনি কি করতেন, উনি নিজ দায়িত্বে সেই লাশগুলোকে সরাতেন। মানুষ বেশি মারা যাওয়ার কারণে এত খড়ি উনি কোথায় পাবেন, পোড়াতে পারলে পারতেন, না হলে উনি দাফন করে দিতেন। এভাবেই উনি ওনার ধর্ম অনুযায়ী যতটুকু করার দরকার উনি করছিলেন। ওই সময়ে এই বড়াই দাদুর বেশ গ্রহণযোগ্যতা পায় ওই গ্রামে।
একবার কি হলো, ওই গ্রামের পঞ্চায়েত প্রধানের এক আত্মীয় মারা যায়। তো মারা যাওয়ার পর তার মা মারা যায় ওই কলেরার ওই সময়। তবে ওই সময় কলেরার প্রকোপটা কমে আসছিল আর কি, বেশ অনেকটাই কমে আসছিল। তখন ওরকম মৃত্যুর খবর মাঝে মাঝে পাওয়া যাচ্ছিল, একদম রেগুলার না। ওই পঞ্চায়েত প্রধানের ডাকে অনেক লোক চলে আসতো, কত মানুষ তার কথা শুনতো। কিন্তু তার মা মারা গেছে, তার বাড়িতে কেউ আসে না, এই লাশ দাহ করার লোকজন নেই। যখন এই বড়াই দাদু বিষয়টা জানতে পারলেন, উনি চলে এলেন এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে। এসে বললেন যে, জনাব, আপনি যদি অনুমতি দেন, আপনার মায়ের লাশটা আমি দাহ করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? তখন পঞ্চায়েত প্রধান অবাক হয়ে বললেন যে, বড়াই, তুমি আসছো? আমার কথায় কত মানুষ উঠত বসত, কত মানুষের বিচার আচার আমি করে দিয়েছি। আজ আমার মা মারা গেছে, কেউ জানার পরও আমার বাড়ির আশেপাশে আসছে না, অথচ তুমি চলে আসছো। নিচু বর্ণ হওয়ার কারণে তোমাকেও তো তুচ্ছ-তাচ্ছিল্য করি নাই, তা তো না। যদি কখনো সুযোগ পাই জীবনে তোমার কিছু করার, আমি চেষ্টা করব। আমি অনুমতি দিলাম, আমার মায়ের সৎকারের যাবতীয় কাজ তুমি করো। বড়াই দাদু তখন কি করলেন, ওই লাশটা নিয়ে গেলেন। যেহেতু ওনারা অবস্থাশালী মানুষ ছিলেন, লাশ দাহ করার জন্য যাবতীয় সরঞ্জামাদি দিতে সক্ষম হয়েছিলেন এবং যথাযথ ধর্মীয় মর্যাদায় সব কাজ সম্পন্ন করা হয়। এরপর চলে যায় বেশ কিছুদিন। ইতোমধ্যে কি হয়, ওই গ্রামেরই আরেকজন খুবই প্রভাবশালী ব্যক্তি, যার বেশ একটা বড় লাঠিয়াল বাহিনী ছিল, বেশ এগ্রেসিভ টাইপের বা হিংস্র স্বভাবের একজন মানুষ ছিলেন আর কি। উনি খুব অহংকারী মানুষ ছিলেন না বটে, তার নামও জানা যায় না আসলে, অনেক আগের ঘটনা তো এই নামগুলো জানাটা মুশকিল। লোকমুখে প্রচলিত ঘটনা তো নাম ছাড়াই আমাদেরকে বলতে হচ্ছে। ছদ্মনাম একটা বোঝার জন্য দিয়ে দিয়েছে এই বড়াই দাদু, যাতে আমরা ঘটনাটা বুঝতে পারি। তো ওই লোকের মা মারা গেছেন, মা বা বাবা এরকম কেউ মারা গেছেন আর কি। তো হয় কি, এই বড়াই দাদু ওই বাড়িতে গিয়েছেন, গিয়ে তাকে অনুরোধ করেন যে, আপনি অনুমতি দিলে আপনার মার বা বাবা যিনি মারা গিয়েছিলেন আর কি, তার লাশটা আমি দাহ করতে চাই। কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তি কোনোভাবেই এটা আসলে মানছিলেন না। তখন তো কলেরার প্রকোপটা ছিল না, মানে শেষ হয়ে গিয়েছিল। অনেকেই বলছিলেন যে, হুজুর তার কাছে দিয়েন না, ও তো আসলে নিচু বর্ণের, ওর কাছে দিয়েন না। আরও বড় বড় পুরোহিত রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, তার কাছে দেন, বিষয়টা কেমন হয়ে যায় না? কিন্তু আরও কিছু মানুষ ছিল যারা ওই প্রভাবশালী ব্যক্তিকে বললেন যে, হুজুর, এই লোকটা কলেরার সময় অনেক কষ্ট করেছে, যখন আমরা কেউ লাশ দাহ বা দাফন করার সাহসী করি নাই, তখন এই লোকটা করেছে। ভগবানের কাছে তার মর্যাদা অনেক। আপনি যদি সত্যিকারের পুণ্যি চান, তাহলে আপনার পরিবারের যিনি মারা গেছেন তার লাশ দাহ করার দায়িত্ব তাকে দিতে পারেন। সব কথা শোনার পর ওই প্রভাবশালী ব্যক্তি ওই বড়াই দাদুকে বললেন যে, বড়াই, যা, তোকে আমি এই দায়িত্বটা দিলাম, যা যা লাগে সব কর, তুই এই শেষকৃত্যের কাজটা কর। হলো কি, এই বড়াই দাদু তো এই লাশ দাহ করিয়ে কোনো টাকা পয়সা নিতেন না। আর ওই যে সমস্ত ব্রাহ্মণ পুরোহিতরা ছিলেন, ওনারা চিন্তা করেছিলেন যে এই প্রভাবশালী ব্যক্তির আত্মীয়ের যদি খুব সুন্দরভাবে দাহ করতে পারি, বড় অঙ্কের একটা দক্ষিণা পাওয়া যাবে। এরপরে শ্রাদ্ধ অনুষ্ঠান বা আদার্স যেই সমস্ত কাজগুলো হয়, এগুলো করেও মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নিব, তার কাছ থেকে টাকা পাওয়া যাবে। তো বড়াই এটা করলে বিষয়টা কেমন হয়ে গেল না? তাদেরকে একটু তুচ্ছতাচ্ছিল্য করা হলো। তারা বিষয়টা আসলে ওইভাবে মানতে না পারলেও ওই সময়ের মতো মেনে নেন। তো বড়াই দাদু যখন সব কিছুর আয়োজন করেন, দূরে কিন্তু সেই ব্রাহ্মণ পুরোহিতরাও দাঁড়িয়েছিলেন। হয় কি, ওই যখন পোড়ানো হচ্ছিল তখন তো আরও অনেক লোক সেখানে উপস্থিত ছিল। বিভিন্ন কাজের ব্যস্ততায় একটু নড়াচড়া এপাশ ওপাশ করার সময় হঠাৎ করে এই বড়াই দাদুর হাতের ছোঁয়া লেগে যায় ওই প্রভাবশালী ব্যক্তির শরীরে। এই বিষয়গুলো কিন্তু ওই যে ব্রাহ্মণ পুরোহিত এরা খেয়াল করেছে।
এরা তো দূর থেকে হই হই রই রই করতে করতে চলে আসে। আয়, কি হইল কি হইল, এই তুই কেন এই লোকের হাতে ছোঁয়া দিলি? দেখছেন হুজুর, দেখছেন কি করছে, আপনাকে তো অপবিত্র করে ফেলছে। এই যে কয়েকজন ব্যক্তি যারা আগে থেকে এই বড়াই দাদুর উপর ক্ষিপ্ত ছিল, এরা ওই লোককে উস্কে দিয়ে আরো পরিস্থিতি ঘোলাটে করে ফেললো। ওই লোকে বলে, আসলেই তো তাই, এই বেটা তুই আমাকে টাচ করলি কেন, আমার শরীর অপবিত্র করে ফেলছি, তোর এত বড় সাহস। তো উনি বলছেন যে হুজুর, আমি তো আসলে ইচ্ছা করে করি নাই, আমি তো এই পোড়ানোর কাজেই ব্যস্ত ছিলাম, ডানে বায়ে যেতে হচ্ছে, খড়িগুলো ঠিকঠাক করতে হচ্ছে, নিজের অজান্তেই আপনার শরীর স্পর্শ লেগে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। তখন আবার ওই যে সমস্ত আশেপাশের চেলাগুলা ছিল, চেলা চামুন্ডাগুলা, এগুলো আবার তারাও ওই পুরোহিতদের সাথে তাল মিলায় বলতেছে, হ্যাঁ ঠিকই তো, কেন টাচ করলি, কেন ছুলি, কাজটা তো ভালো হয় নাই। এই বলে ওই বড়াই দাদুর উপর তারা খেপে চলে আসে, তাকে মারবে, এবং সত্যি মারও শুরু করেছে। আর এই মারের ভিতরে ওই প্রভাবশালী ব্যক্তিও সামিল হয়েছেন, উনিও ওই বড়াই দাদুর শরীরে আঘাত করেছেন। ওদিকে লাশ পুড়ছে, এদিকে এই বড়াই দাদুকেও তারা আঘাত করে চলছেন ক্রমাগতভাবে। মারতে মারতে ওনাকে আধমরা করে ফেলছেন। একটা সময় উনি সেন্সলেস হয়ে যান, মনে করছেন উনি মারাই গেছে, পরে দেখলেন যে না, মরে নাই, বেঁচে আছে। ওদিকে সব কিছু তো শেষ, পুরানো হয়ে গেছে। ওখান থেকে সবাই চলে যান। অনেক পরে বড়াই দাদুর জ্ঞান ফেরে। ওই সময়ে আরও একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে বড়াই দাদুর যখন জ্ঞান ফেরে, উনি দেখলেন ওনার শরীরে আর শক্তি নাই, খুব আহত অবস্থায় উনি আছেন। উনি ওই গ্রাম ছেড়ে অন্য জায়গা চলে যাবেন বলে সিদ্ধান্ত নেন, এবং ওনাকে বলেও দেওয়া হয়েছিল যে তুই এই গ্রামে থাকতে পারবি না। উনি চিন্তা করলেন যে এই গ্রামের মানুষের জন্য এত কিছু করলাম, আজ এরা আমাকে এই প্রতিদান দিল, এইভাবে লাঞ্ছিত করলো, আঘাত করলো। উনি ওই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন রাতের বেলা রাস্তা দিয়ে, কষ্ট করে হাঁটতে হাঁটতে, আর চিৎকার করে অভিশাপ দিয়ে যাচ্ছিলেন যে আমার সাথে তোমরা যেটা করলা এটা ভগবান সইবে না, আমার সাথে খুব খারাপ কাজ করছো তোমরা, তোমাদের কাছ থেকে এটা আমি আশা করি নাই, তোমাদের জন্য অনেক কিছু করছি, কিন্তু সামান্য শরীরে স্পর্শ লাগার কারণে আমাকে যেভাবে তোমরা আঘাত করলা, এটা কোনোভাবেই কাম্য ছিল না, আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, এর শোধ ভগবান অবশ্যই নেবেন। এইভাবে উনি তার ভাষায় কথাগুলো বলতে বলতে চলে যান একটা দিকে। ওই রাত্রে প্রচণ্ড ঝড় বাদলও হয়েছিল। পরের দিন সকালবেলা ওই গ্রাম থেকেই অদূরে একটা বট গাছের মতো একটা গাছ, বট গাছ বা এই টাইপের বড় কোনো গাছের নিচে এই বড়াই দাদুর মৃতদেহ পাওয়া যায়। সকলে ধারণা করেন যেহেতু উনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন, আর এই ধকল সইতে না পেরেই উনি গাছের নিচেই মারা গিয়েছিলেন। ওদিকে যখন খবর যায় যে বড়াই দাদু মারা গেছেন, তখন ওই যে প্রভাবশালী ব্যক্তি, উনি এই বড়াই দাদুর উপর বিন্দুমাত্র সহানুভূতি না দেখিয়ে উনি বলেন যে খবরদার, এই লাশ দাহ করা যাবে না, ওটা শেয়াল কুকুরে খাক। যেহেতু প্রভাবশালী ব্যক্তিটা বলেছেন, তার বিশাল একটা লাঠিয়াল বাহিনী ছিল, কে এটার বিরুদ্ধে কথা বলবে, কেউ সাহস করেনি। বড়াই দাদুর লাশটাকে একটা ঝোপের আশেপাশে ফেলে রাখা হয়, ওভাবেই পড়েছিল, ওভাবেই শেয়াল কুকুরে খেয়ে ফেলেছে। কেউ সেই খোঁজ খবরও নেয়নি যে শেষ পর্যন্ত কি হলো। এই ঘটনার মাসখানেক পরের কথা, এ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। ওই যে প্রভাবশালী ব্যক্তি, ওনার পরিবারের আরো একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মারা যান। মারা যাবার পর তাকে তো দাহ করতে হবে। তখন বর্ষাকাল চলছিল। শ্মশানে যখন নিয়ে আসা হয়, সন্ধ্যার পরে নিয়ে আসা হয়, হঠাৎ করেই প্রচণ্ড ঝড় বাদল শুরু হয়ে যায়, সেই সাথে মুষলধারে বৃষ্টি। মানুষ আর কতক্ষণ থাকবে, এতক্ষণ বৃষ্টি থাকলে এদিকে খড়িগুলো ভিজে যাচ্ছে, ভিজে গেছেও, সবাই চলে যাচ্ছে একে একে। ওই লাঠিয়াল বাহিনীগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এত ঝড় বৃষ্টি কি করবে এখন? ওই প্রভাবশালী ব্যক্তি উনি তো আসলে লাশ থেকে দূরে যেতে পারছেন না, সঙ্গত কারণে। উনি চলে গেলে কেমন হবে? উনি অন্যদেরকে বলছেন তোমরা দূরে যাও,
সমস্যা নাই, আমি থাকি এখানে, কি আর কর, আমি তো আর সরতে পারবো না এখান থেকে। তো উনি দাঁড়িয়ে আছেন, আর অন্যরা দূর থেকে দেখছেন। ওই সময় বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই আলোতেও দেখতে পাচ্ছেন। আর তাদের কাছে হারিকেনগুলো ছিল, কোনো মতে হারিকেনটা ধরে রেখেছেন। কারো কারো হারিকেনও নিভে গেছে ঝড় বাদলের কারণে, আর হারিকেনের মধ্যে পানিও ঢুকে গেছে, যার কারণে অন্ধকারই বলতে হবে, বিদ্যুতের আলোতে যতটুকু বোঝা যায়। হঠাৎ করে ওই প্রভাবশালী ব্যক্তি উনি দেখেন যে কেউ একজন হেঁটে আসছে ওই ঝড় বাদলের ভেতরেই। দেখে মনে হচ্ছে তাকে চেনা চেনা লাগে। কাছে আসতেই দেখে, না রে, এটা কে? এটা তো সেই বড়াই। বড়াইয়ের শরীরের অনেকটা অংশই মনে হচ্ছে পচে গেছে, কোনো কোনো জায়গায় হাড় বেরিয়ে গেছে কঙ্কালের মতো, আবার কোনো কোনো জায়গায় মাংস আছে, পচা মাংস। চেহারাটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে। বড়াই এসে বলে, কি, কেমন আছো? চিনতে পারছো আমাকে? এখন কোথায় যাবা? যে জুলুম বড়াইয়ের উপরে করছিলা তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি চলে আসছি। এটা এত জোরে জোরে বলছিল আর এত জোরে অট্টহাসি করছিল, মনে হচ্ছে ওই ঝড় বাদলের রাত্রে কয়েক কিলোমিটার দূর থেকে সেই হাসির শব্দ শোনা যাচ্ছিল। দূরে যে সমস্ত লোকজন দাঁড়িয়েছিল, তার লাঠিয়াল বাহিনী, পাইক পেয়াদা, এরাও ভয়ঙ্কর এক হাসির শব্দ শুনতে পাচ্ছিল। কিন্তু এই হাসির শব্দ কোথা থেকে আসছে এরা বুঝতে পারছিল না। মনে হচ্ছে এই হাসির শব্দে ভয় তাদের কলিজা ফেটে যাবে এখনই, এমন মানে ভয়ঙ্কর হাসি। এরকম হাসির শব্দ কেউ কখনো শোনে নাই। মনে হচ্ছে কানের তালা ফেটে যাবে, এত জোরে সেই শব্দ। ওই অবয়বটা প্রচণ্ড জোরে যে কথাগুলো বলছিল সেগুলো দূর থেকে মানুষ শুনতে পাচ্ছিল, তবে সেই অবয়বটাকে কেউ দেখতে পাচ্ছিল না। দেখতে পাচ্ছিল শুধু ওই জমিদার। ওই অবয়বটা নাকি ওই জমিদারকে গিয়ে চেপে ধরে, চেপে ধরার পর প্রচণ্ড জোরে মারে এক আছাড়। এক আছাড়েই তার মেরুদণ্ড ভেঙে যায়। এরপর উনি চিৎকার করতে থাকেন। চিৎকার যখন উনি করছেন তখন ওই যে দূর থেকে কিছু পাইক পেয়াদারা কাছে চলে আসে, কি হয়েছে। তারা দেখে যে শূন্যে তাকে কে যেন আশ্রাচ্ছে, আর উনি বলছেন, বড়াই, আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে, ছাড়, আমাকে ছাড়। তখন ওরা বুঝতে পারেন উনি বড়াইয়ের নাম বলছেন কেন। তো এভাবেই তাদের চোখের সামনে আশ্রাতে আশ্রাতেই ওই প্রভাবশালী ব্যক্তিকে মেরে ফেলা হয়। মৃত্যুর পর দেখা গেল যে তার ঘাড় ভেঙে গিয়েছিল খুব ভালোভাবেই। যেভাবে তাকে আশ্রানো হয়েছে, একটা পর্যায়ে তার ঘাড়ে মারাত্মক আঘাত লেগেছিল। তো এই ঘটনার পর যখন গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হলো, তখন আর একজন পুরোহিত, যিনি অন্য গ্রামের, তার সাথে যখন পরামর্শ করা হলো, তখন ওই পুরোহিত বললেন যে আসলে এই বড়াইয়ের লাশ যেখানে ফেলা হয়েছিল ওখানে যেতে হবে। ওর হাড়গোড় তো ওখানে নিশ্চয়ই পড়ে আছে, কোনো কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যতটুকু পাওয়া যায় এগুলো একত্র করে হিন্দু ধর্মের বিধান অনুযায়ী সেগুলো সৎকার করতে হবে। তাহলেই এই সমস্যার সমাধান হতে পারে। সাধারণত এই ধরনের ঘটনা ঘটলে ভয়ঙ্কর কিছু জিনেরা তারা অনেক সময় প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। কারণ বড়াই আসলে একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তার সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে, এটা আশাই করা যায় না। মূলত এই ঘটনার প্রেক্ষাপটে হয়তোবা কোনো জিন বড়াইয়ের রূপ ধরে ওই প্রভাবশালী ব্যক্তির উপর প্রতিশোধ নিয়েছে। যেহেতু এই ধরনের ঘটনা ঘটে গেছে, সুতরাং বড়াইয়ের যে শেষকৃত্য, এটা যতটুকু সম্ভব তার শরীরের অংশ যতটুকু যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পাওয়া যায়, এটা দিয়ে কাজ করতে হবে। তো ওইখানে গিয়ে পরবর্তীতে গ্রামবাসীরা বেশ খোঁজাখুঁজি করে শরীরের কিছু অংশ পেয়েছিলেন, হাড়গোড় পেয়েছিলেন, সেগুলো একত্র করে পরবর্তীতে হিন্দু ধর্ম অনুযায়ী সেটার যাবতীয় শেষকৃত্য সম্পন্ন করা হয়। এরপরে ওই বড়াই দাদুর কোনো অবয়বকে আর কেউ কখনো দেখেনি। এটাই ছিল ঘটনা। যার ঘটনা আমি বলবো, তার বয়স তখন 21-22 বছর হবে, এবং ওই মুহূর্তে তিনি 6 মান্থ, যখন প্রেগনেন্সি পিরিয়ড চলছে, তার 6 মান্থসের প্রেগনেন্সি। প্রথমে 6 মাস তার প্রবলেম হয়নি, তবে বিয়ের আগে তার বিয়ে নিয়ে একটা প্রবলেম হয়েছিল।
পরে শরীফুল ইসলাম জয়, ওই ভাইয়ের সাথে তার বিয়ে ঠিক করা হয়। তো এখনের 6 মান্থস প্রেগনেন্সির বিষয়টা আপনাদেরকে আমি সবার শেষে বলবো। জয় ভাইয়া তার ব্যাপারে জানতেন যে তার একটা প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটা কি সেটার ব্যাপারে বিস্তর আলোচনা তিনি করতে চাচ্ছিলেন না। তারপরও যতটুকু বলেছেন, তার আগে যে ছেলে পক্ষ এসেছিল সেই ছেলে পক্ষকে সামনে থেকে সাডেনলি তিনি ওখানে রাখা খাবার ছুঁড়ে মারেন। ছেলেপক্ষ ভাবে এই মেয়ে তো পাগল, এর সাথে তো বিয়ে দেওয়া কোনো যাবেই না, তো তারা মানা করে দেয়। কিন্তু সেই ছেলে পক্ষ আসার আগে দিয়ে তার একটা ছোট রিজন বের করা গেছে যে তার অবস্থা কেন এরকম হয়েছিল। আসলে তার অবস্থা কোনোভাবে দেখেই বলা যাবে না যে সে কোনো কিছু সাফার করেছে বা করছেন। তো সেই ফারহান আপু একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা কোনোভাবেই ছেলেপক্ষের আশা নিয়ে কারোর সাথে ম্যাচ করে না। তিনি দেখেছিলেন একজন ফেরিওয়ালা নাকি জোরে জোরে কিছু বলতে বলতে যাচ্ছিল। কি বলতে বলতে যাচ্ছিল তার মনে নেই, তবে তার এতটুকু মনে আছে বারান্দায় দাঁড়ানো অবস্থায় ফেরিওয়ালাটার মাথার মধ্যে ছোট ছোট বাচ্চাদের মাথা ছিল, যা তিনি ফেরি করে নিয়ে যাচ্ছিলেন। ওটা স্পষ্ট দেখা গেছে। সেই স্বপ্নটা ভোলার মতো স্বপ্ন না, সেটা ট্রিগার করতো তাকে। ফারহান আপুর সাথে তার ছোট বোন ফারজানাও ঘুমাতো। তিনি চিৎকার করার আগেই বাবা মাকে ডাক দিয়ে দিয়েছিল, কারণ তিনি ঘুম ভাঙার আগে থেকেই দাঁত কিটমিট করছিলেন। এটা শুনেছিলেন ফারজানা কিভাবে তার এক্সাম চলছিল, তার কারণে তিনি ড্রয়িং রুমে পড়াশোনা করছিলেন। তার মনে হচ্ছিল যে তার আপু কেমন একটা গোঙানির মতো শব্দ করছে, কি বলছে যেন। তো তিনি রুমে যান। রুমে যেয়ে দেখে তার আপু দাঁত কিটমিট করছে, কি যেন বলছিল। বাবা মাকে ডাক দিতে যেয়ে তারা রুমে আসতে দেখে যে সে চিৎকার দিয়ে উঠে বসেছে মাত্রই। পরে এই চিৎকারের কারণে ফ্যামিলির সবাই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে মাথায় পানি ঢালতে শুরু করে। তখনও বিড়বিড় করে কি যেন বলছিল। এটা কিন্তু পাত্রপক্ষ দেখতে আসার আগের ঘটনা, এবং এটাই ছিল প্রথমবার। এর আগে কখনো কোনো ধরনের সাইন সিমটমস ছিল না। তো ফারহানা আপু যখন ইউনিভার্সিটিতে পড়ছিল, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার হবে, তখনই ছেলেপক্ষ দেখতে আসলো, আর আগের দিন এই ঘটনাটা ঘটল। তো জয় ভাইকে সব জানানোর পর তিনি মেয়ে দেখতে আসেন, কারণ মেয়ে দেখার আগেই ঘটককে দিয়ে সব জানিয়ে দেওয়া হয়। আর তারা মেয়েকে বিয়ে দিয়ে দিতে যাচ্ছিল, কারণ এলাকাগত কিছু সমস্যা ছিল। কারণ এলাকার ছেলেরা বেশ উত্ত্যক্ত করত। কিছু কিছু ছেলে কয়েকবার বলেছে যে তাকে উঠিয়ে নিয়ে যাবে। তো যখন জয় ভাইয়া এসে দেখে আসলে পছন্দ করে ফেলে। রিস্ক নিতে চাচ্ছিলেন না বিধায় তিনি তার বাবাকে বলে বিয়ের ডেটক্ষণ পাকা করে ফেলে। তো এরপরে বিয়ের দিন রাতের বেলা তাকে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয়, মানে শ্বশুর বাড়িতে যখন ছিলেন, তিনি ঘুমিয়ে যান প্রায় ভোরের দিকে। এবং তার এই ঘটনার সব কিছুই তিনি সেদিন রাতে জয় ভাইকে বলেন, এবং তিনি বেশ কান্না করেন, কারণ এটা তাকে খুব বেশ ট্রিগার করে। তো জয় ভাই তাকে বলে যে ভয় পেতে না, এবং এটার জন্য ইনশাল্লাহ একটা সলিউশন তারা বের করবেন। তো ভোরের দিকে তিনি ঘুমিয়ে যান, টায়ার্ডও ছিল। কখন ঘুমিয়ে পড়েন এটা ফারহান আপু টেরই পান না। তো কনের সাথে সে ওই সময়কার ঘটনাতে, ওই সময়কার নাকি এরকম ছিল যে কনের সাথে কনের ফ্যামিলির কেউ কনের শ্বশুরবাড়িতে, কনেকে যেদিন নিয়ে যাচ্ছে শ্বশুরবাড়িতে তারা যেত। তো তার ছোট বোন ফারজানা, তারা দুই বোনই, ফারজানা আপু সেদিন সেই বাড়িতে এসেছিলেন। তো ঘুমের মধ্যে তিনি দেখলেন তার বাসার, ওই দিন ঘুমের মধ্যে দেখলেন তার বাসার চারিপাশে একজন মানুষ কিছু একটা ফেরি করছেন তার বাবার বাড়ির পাশে। তিনি বাসার নিচে নেমে সেই ফেরিওয়ালাকে ডাকছিলেন আর কান্না করছেন। ফেরিওয়ালার দাঁতগুলো খুব কালো কুচকুচে ছিল, দাঁত থেকে ফোঁটা ফোঁটা রক্ত মুখের সাথে লেগে পড়ছে, আর কথা বলার সময় মনে হচ্ছিল ফিনকি দিয়ে রক্ত আসছে এরকম। তিনি জিজ্ঞেস করেন, আপনার মাথায় এগুলা কি? তিনি বললেন, দেখাই, দাঁড়া, ভয় পাবি না তো? তো টুকরিটা নাকি তিনি নামান। তো টুকরিটা নামানোর পরপরে তিনি মুখের মধ্যে হাত দিয়ে ফেলেন। ছোট ছোট বাচ্চাদের মাথা সব টুকরিতে সাজানো, মাথাগুলো নড়ছিল, হাসছিল, কোনো একটা কাঁদছিল। এটা দেখানোর পর ফেরিওয়ালা টুকরিটা আবারও মাথায় নিজে উঠালো, উঠে হেঁটে চলে গেল। সাথে সাথে ঘুমটা ভেঙে যায় ফারজানা আপুর, এবং তিনি বিষয়টা জানান
ওই সময় তার গার্ডিয়ান ছিল তার হাজবেন্ড, এবং বিষয়টা তিনি তাকে কানে কানে জানান, যাতে বাসায় সবাই না জেনে যায়। আর বাবাকে এবং বিষয়টা তিনি ফারজানাকে জানান, যেন ফারজানাকে জানালে যেন তার বাবাকেও জানানো হয়। যাই হোক, শ্বশুরবাড়ি থেকে পরে বউ ভাত করা হলে, মানে তাদের বাসা থেকে যখন বউ ভাত করা হয়, তখন বউ ভাতের দিন ছেলে আবার ফারহানা আপুদের বাসায় যাবে। তো পরের দিন রাতের বেলা সবাই সজাগ, কথাবার্তা বলছে, মজা করছে। এদিকে ফারহানা আপুর আত্মীয় স্বজন, কাজিনরা, ভাই বোনরা সবাই এসছে বাসায়। বাসাটা পুরো বাসা ভর্তি মানুষ ছিল। তো ছাদে উঠে ফারহানা আপু, তার হাজব্যান্ড, জয় ভাই, তারা বাড়ির এক কর্নারে হাত ধরে বসেছিল, একটু টাইম স্পেন্ড করছিল নিজেরা। আর বাকি বাচ্চা কাচ্চা যারা দুষ্টামি করছিল, গান গাইছিল। তো এমন সময় ফারহানা আপু দেখে যে যেই পাশটা দিয়ে ছাদে ওঠে, সেই সিঁড়ির কামরার উপরটা তো পাকা করা, সেটার উপরে পানির ট্যাঙ্ক ছিল, গাজি পানির ট্যাঙ্ক ছিল কালো কালারের। সেই ফেরিওয়ালাটা না সেই জায়গায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে ফারহানা আপুর দিকে তাকিয়ে আছে। তার মাথায় সেই মুহূর্তে কোনো টুকরি ছিল না, তার সাথেই সেই মুহূর্তে কোনো টুকরি ছিল না। তিনি জোরে চিৎকার দিয়ে বাসার নিচে পাগলের মতো দৌড় দিয়ে নিচে নেমে যান। তার বয়স তো অল্প মাত্র। পরে জানাজানি হবার পর একজন হুজুরের পানি পড়া খাওয়ানো হলে বেশ কিছুদিন বেশ ভালোই ছিলেন তিনি। বিয়ের প্রায় 8 মাস পর, এই 8 মাস পরের ঘটনা, ফারহানা আপুর একজন টিচার ছিল, যার বাসা ছিল বনানী কবরস্থানের রাস্তাতে। আমি বনানী কবরস্থানটা এই জন্য মেনশন করলাম, সেই সময় বনানী কবরস্থানটা এখনকার মতো এতটা আপগ্রেডেড ছিল না, তখন আধুনিক ছিল না। রাস্তাটাও এত বড় রাস্তা ছিল না, একটু ন্যারো রাস্তা ছিল। ন্যারো বলতে হচ্ছে যে এতটা মানুষজন থাকতো না তখন। আর রিক্সাও তখন সব রাস্তা ধরে চলতো, কোনো রেস্ট্রিকশন ছিল না। মিরপুরে যেতে হবে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, তাদের বাসা মিরপুরের কোনো একটা জায়গায়। আর রাত বেশ হয়ে গেছিল। তো তিনি যখন সেই রাস্তা ধরে যাচ্ছিলেন, তখন রাস্তার মাঝ দিয়ে একজন ভদ্রমহিলা তার পথ আটকে দেয়। ওই মুহূর্তে রাস্তায় কেউ ছিল না, ওই জায়গাটা আগে বেশ নিরিবিলি থাকতো। তাকে আটকে সেই মহিলা জোরে জোরে বলছে, যাইস না সামনে, মাগো যাইস না, সামনে ফেরিওয়ালাটা দাঁড়ায় আছে, বাচ্চা গো মাথা ব্যস্তাছে, যাইস না। তো তিনি ঘাবড়ে যান, একদম সত্যি মানুষ এই কি কথা বলছে। তো তিনি সাথে সাথে বলেন, আপনি কে? তো রিক্সাওয়ালা বলে, কি আফা, কি বলেন? তো তিনি হকচকিত হয়ে যান। রিক্সাওয়ালা কিছু দেখেছে কিনা সেটা জানার চেষ্টা করলেন না। তিনি যেতে পথে উকি দেন কবরস্থানের গেট পার করার সময় তিনি দেখেন সেই ফেরিওয়ালাটা কবরস্থানের বাইরের গেটে টুকরিটা মাথায় রেখে কি যেন করছে। যেমনটা বাজারের মধ্যে কোনো একটা মানুষ যদি বাজার করতে বসে, গেটের সামনে অনেকে বাজার করতে বসে না, টুকরি সামনে রেখে কি যেন করছিল ওই লোকটা। টুকরিটা তার সামনেই, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল না টুকরিতে কি আছে। তো ওই মুহূর্তে তিনি দেখছিলেন একজনকে, মনে হলো সেইখানে একটা বাজার বসেছে। এই ফেরিওয়ালার মতো আরও ফেরিওয়ালা বসছে সেখানে কিছু বিক্রি করার জন্য। এই ভাবটা তার লাগতে থাকতে, এখানে একটা এই ভাব অবস্থা, ওই মুহূর্তে ওই রকম ভাব লাগছিল। তো তিনি যখন ক্যান্টনমেন্টে ঢুকে যান, তখন তার কিছুটা ভয় দূর হয়। তারপরও তিনি এক অজানা আতঙ্ক নিয়ে বাড়িতে ফেরত আসেন, তার শ্বশুর বাড়িতে। পরের দিন মোটামুটি বমি করে তিনি ভাসিয়ে দেন পুরো বাসা। সারাদিন শরীর খারাপ থাকে। পরের দিনের যে রাতটা ছিল, সেই রাতের বেলা তিনি একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম যে একজন ভদ্রলোক তিনি তার কাছে আসেন, তার নিচের গেটটা নক করার পর গেটটা তিনি খুলে দেন, তার বাবার বাড়ির গেট। তো তিনি স্বপ্ন কখনো তার শ্বশুর বাড়ি দিয়ে নিয়ে দেখেন না, তার বাবার বাড়ি নিয়ে দেখেন। তো দরজা নক করছে, তিনি দরজাটা খুলে দেন। সেটা ছিল তাদের বাসার ছাদের দরজা, কিন্তু তার কাছে মনে হচ্ছিল তিনি নিচের দরজা খুলেছেন। দরজা খুলতে তিনি দেখেন ছাদের মধ্যে একজন লোক দাঁড়ানো, দিনের বেলা তপ্ত রোদ, কিন্তু স্বপ্নে তিনি দেখছেন। লোকটা বলে যে আমি অপেক্ষা করছি সেই দিনের জন্য, যেদিন আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। তখন ভ্রু কুচকে ফারহানা আপু জিজ্ঞেস করেন, কার বাচ্চা? তো এরপরে তার ঘুমটা ভেঙে যায়। এই কথাগুলো বলছিল সে ফেরিওয়ালা, আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। তো তিনি কাঁদতে কাঁদতে ঘুম থেকে ওঠেন।
কারণ তার কাছে তিনি এতটুকু খেয়াল করেন তার চোখ ভিজে আছে, মানে তিনি স্বপ্নে কান্না করেছেন। এর ঠিক একদিন পর বা 2 দিন পরে তিনি যখন হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় শরীর খারাপ করার কারণে, জানতে পারেন তিনি প্রেগনেন্ট। এই নিউজের পর তিনি তার বাসায় চলে যান এবং বাসায় যাওয়ার পর তার কেমন একটা শান্তি লাগতে থাকে, মানে তার নিজের বাবার বাড়িতে একটা সুদিং ফিলিং হতে থাকে। সেখানে পারফেক্ট ছিলেন, কোনো প্রবলেম ছিল না। বাসায় কিছু প্রবলেম যাচ্ছিল, সেটা ঘটনার সাথে তেমন কানেক্টেড না। যেমন বাসার মধ্যে টাকা পয়সা চুরি হচ্ছিল, বাসার মধ্যে ঘর ঝাড়ু একটা জায়গায় রাখলে ঘর ঝাড়ুটা পাওয়া যাচ্ছিল আরেকটা জায়গায়। তো তার যখন 6 মান্থ চলে, 6 মাস চলে, মানে 6 মাস তখনও শুরু হয়নি রানিং, তো 5 মাস 20 সপ্তাহ চলে, তখন তার মুড সুইং প্রচুর হওয়া শুরু করলো। সবাইকে নাম ধরে ডাকতো, নিজের বাবাকেও নাম ধরে ডাকতো এবং গালমন্দ করতো। তো তার প্রেগনেন্সির সময় এই ধরনের মুড সুইং হচ্ছে, এরা সবাই চিন্তা করে, তেমন কিছু বলতো না। ডাক্তার দেখানো, ডাক্তার বললো যে মাঝে মধ্যে এরকম মুড সুইং করে, এমনকি যারা প্রেগনেন্ট উমেন তাদের এরকম খাওয়ার ক্রেভিং ওঠে, তারা মাটি পর্যন্ত খায়। তাকে ঘরেই রাখতো সবাই, কারণ তিনি খিটখিটে হয়ে যাচ্ছিলেন। শীতের রাত চলছে তখন, প্রচণ্ড শীত পড়েছিল সেবার। তার পড়াশোনা মোটামুটি বন্ধ প্রেগনেন্সির কারণে, কারণ প্রেগনেন্সির কারণে তার কোনো কিছুই করতে ভাল লাগতো না। তার ঘুম ভেঙে যায়। রাতটা সেবার খুবই বড় ছিল, শীত আর কুয়াশা দুইটা মিলে আসলে ল্যাম্প পোস্টটাও প্রপারলি বাসা থেকে দেখা যেত না, পুরো ঢাকা কভার ছিল সেবার। তার ঘুম ভাঙে কোন একটা ফেরিওয়ালার টুংটুং শব্দে। মনে হচ্ছিল যে কেউ ফেরি করবার সময় কোন একটা জিনিস মানে টুংটুং শব্দ করে কাউকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। তো তার ঘুম ভাঙার পর তিনি তার হাজব্যান্ডকে ডাকেন, জয় ভাইকে। তো জয় ভাইয়ের আসলে মুভমেন্ট, তিনি ঘুমাচ্ছিলেন, তার কোনো নড়াচড়ার নামগন্ধ নাই। কিন্তু জয় ভাই এরকম না, তাকে ডাকলে সে নর্মালি সরে যায় বা উঠে যায়। তো তিনি আরেকটা কথা হচ্ছে যে তার প্রেগনেন্সির সময় জয় ভাই নিচে ঘুমাতো, কারণ তিনি এতটাই মুভমেন্ট করতো যে জয় ভাইকে একটা সময় বেশ জোরে ঘুমের মধ্যে লাথি পর্যন্ত দিয়েছিল। তো জয় ভাই ফ্লোরে ঘুমাতো। তো অনেকক্ষণ ডাকলে জয় ভাইয়ের কোনো সাড়া দিল না। তো তিনি বারান্দা থেকে খুব সুন্দর বেলি ফুলের গন্ধ তার নাকের মধ্যে পাচ্ছিলেন, খুবই সুন্দর বেলি ফুলের গন্ধ। তিনি সেই গন্ধ ধরে বারান্দাতে যান। যাওয়ার পর তিনি দেখতে পান বাসার নিচে কেমন শোরগোল পাকিয়ে আছে, বারান্দা থেকে দেখা যাচ্ছে, কিন্তু চারিপাশে ধোঁয়া, ঘন কুয়াশা। 8-10 জন লোক দাঁড়ানো। রাত তখন একদম অন্ধকার, শীতে কাঁপছিলেন, তারপরও তিনি দাঁড়িয়েছিলেন। সেই 8-10 জন লোকের মধ্যে কে একজন তাকে নিচে ডাকছে, ওই জায়গার থেকে তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকে ইশারা করে নিচে ডাকে, আসো নিচে আসো। তো এরপর তিনি নিচে না যেয়ে শুয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি উঠে যান হঠাৎ করে। তিনি স্বপ্নে দেখেন একজন ভদ্রলোক তার কাছে আসলো। এই ভদ্রলোককে তিনি আগে কখনো দেখেননি। চুলটা কোকড়া, ভদ্রলোক একটা প্যান্ট পরা, জুতা পরা, খালি গায়ে। তার কাছে এসে তার মাথায় হাত রেখে বলে, এই তোমাকে না নিচে নামলাম, তুমি নিচে আসলে না কেন? তো তিনি খুব ভয় পেয়ে যান। উঠে যেয়ে বলতে থাকেন, আমার বাচ্চাটাকে নিয়ে গেল ওরা। এরপর তার আর কিছু মনে ছিল না। তো হসপিটালে চোখ খুলে সবাইকে তিনি দেখেন। তার হাজবেন্ড দেখে তার শরীর থেকে মাটির কালারের ব্লাড যাচ্ছিল। তার হাজবেন্ড আসলে ওই সময় তিনি যখন চিৎকার করে ওঠেন, তিনি দেখেন যে তার নিচের অংশ থেকে মাটির যে কালার, ব্রাউন কালারের রক্ত বের হচ্ছে। তার হাজবেন্ড আসলে দেখে ভয় পেয়ে যান। তিনি দাঁড়াতে পারছিলেন না, তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তো সবাইকে জানান, হাসপাতালে নিয়ে যান, হেলথ চেক আপ হয়। ডক্টর শুরুতেই তার হেলথ চেক আপ করার পর বলে যে ইন্ট্রাইউটেরিন ডেথ, অথবা বাচ্চা পেটে থাকা অবস্থায় মারা গেছে, মানে পেটের ভেতরের বাচ্চাটা নাই। এখন অপারেশন ছাড়া বাচ্চাটাকে বের করে আনবে তারা, ওষুধ দিবে, ইঞ্জেকশন দিবে, কীভাবে আনবে এটা তাদের ব্যাপার। ওষুধ দেওয়া হয়ে গেছে। পরে একটা সময় তারা টেনে বের করে নিয়ে আসেন, সেটা খুবই পেইনফুল ছিল। সাক করে নিয়ে আসেন, কিন্তু সেটাও খুবই পেইনফুল ছিল। তো মরা বাচ্চা বের করা হয় এবং ডাক্তার বলে এটা একটা ছেলে বাচ্চা ছিল। 3 দিন হসপিটালে থাকার পর তাকে ডিসচার্জ করা হয়। বাসায় আসেন, একদম শব্দ নাই, কারোর সাথে কোনো কথা বলছিলেন না, কারণ এই ট্রমাটা একটা মায়ের জন্য খুবই কঠিন। একটা মা যখন এই ফিলিংসটা নিয়ে একটা বাচ্চাকে তার উম্বে পালতে থাকেন, তখন এই ফিলিংসটা যদি মাঝপথে হারিয়ে যায়, সেটা যদি 3 মাসও হয়, একটা বাচ্চার মার
সেটা প্রচণ্ড গায়ে লাগে এবং সবচেয়ে বেশি কষ্ট হয় মায়ের, এটা আমরা সবাই জানি। তো তিনি এই জিনিসটার আদলে কারোর সাথে কথা বলছিলেন না, কনভারসেশনে জড়াচ্ছিলেন না, খাওয়া দিলে খাওয়া খাচ্ছিলেন না, একটু শুকিয়ে যাওয়ার মতো অবস্থা, ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, মনে হতো যে তিনি সারা রাত ঘুমাতেন না। ও ডাক্তারও ঘুমের ওষুধ দেয়, ঘুমের ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে তিনি সুস্থ হতে থাকেন। একটা জিনিস সবসময় বলতেন যে এই ঘটনার জন্য তিনিই দায়ী। তো 4-5 মাস তিনি বাসায় থাকেন, তার হাজব্যান্ড যাওয়া আসা করত। এর মাঝেও তিনি আরেকবার প্রেগন্যান্ট হন এবং প্রেগনেন্সিতে তার হাজব্যান্ড তো তিনি তার বাবার বাড়িতে ছিলেন, ওই সময় তিনি জানতে পারেন তিনি প্রেগনেন্ট। সেটা খুব বেশি দিন স্থায়ী হয় না, 1 মাসের মধ্যেই তার মিসক্যারেজ হয়ে যায়। এই মিসক্যারেজ হওয়াটা একটা মিস্ট্রি। তার মাঝখানে তিনি যখন প্রেগনেন্ট হন, ওই মুহূর্তে আশেপাশে তিনি কিছু বুঝতে পারছিলেন না, আর যতদিন তিনি তার বাবার বাড়িতে ছিলেন আর কোনো ফেরিওয়ালা দেখতে পাচ্ছিলেন না। তার মিসক্যারেজের আগের দিনের ঘটনা, একজন ফেরিওয়ালা তার কাছে আসে, মাথার মধ্যে গামছা বাঁধা, নাক দিয়ে কান দিয়ে অনবরত রক্ত ঝরছে। সেই ফেরিওয়ালাটা তার স্বপ্নে আসে, স্বপ্নে এসে বলে, আমি বললাম না তোর পেটে যতগুলো বাচ্চা হবে সবগুলো আমার বাচ্চা, আর সবগুলো আমি নিয়ে যাব, তুই একটাকেও রাখতে পারবি না। যেদিন দেখবি আমি তোর স্বপ্নে নাই, সেদিন বুঝবি তোর পেটের থেকে কোনো একটা বাচ্চা হবে। ভুলে যাবি না যে আমি নাই দেখে বাচ্চাটা তোর কাছে থাকবে। যখন বাচ্চাটা বড় হবে তখন বাচ্চাটাকে আমি নিয়ে যাব। আমি তো নিবই, তুই কোনোভাবেই সেই বাচ্চাটাকে রাখতে পারবি না। আমি আমার বাচ্চা নিয়ে যাবই। এবং সে ঘুরে তার মাথার উপরে ছোট ছোট বাচ্চাদের মাথা দেখা যাচ্ছে। বাচ্চাগুলোর মাথাগুলো একটার সাথে একটা, মোরগ মুরগি যেমন টুকরির মধ্যে রাখলে ঠোকরা ঠুকরি করে, ঠিক একটার সাথে একটা ঠোকরা ঠুকরি করছিল। কেন তিনি এই দৃশ্য বারবার দেখছেন, আর ওইটা যখন ওই মুহূর্তে তিনি দেখেছেন, ওই দিনই রাতের বেলা তার মিসক্যারেজ হয়ে যায়। তিনি আসলে খুব ট্রমাটাইজ ছিলেন, বেশ ট্রমাটাইজ হওয়ার কারণে তার কান্না করার প্রবণতাটা বেশ বেড়ে যায়, কিছু হলেই তিনি কান্না করতেন। আর তার এই মিসক্যারেজের কারণে জয় ভাইও তার সাথে আস্তে আস্তে কথাবার্তা একটু কমিয়ে দেয়, কারণ তিনি যদি কথা বলতেন তখন তার রাগের মাত্রাটা আরও বেশি বেড়ে যেত। মাঝে মধ্যে জিনিসপত্র ছুঁড়ে মারতেন, কিন্তু সেগুলো হতো সাডেনলি, কোনো খারাপ অবস্থা থেকে তিনি এরা করতেন না। কারোর সাথে কথা বলছেন, যদি একটু হাসতে থাকেন, হালকা মুচকি হাসি দিতে দিতেই হঠাৎ করে রেগে যেতেন। তো একদিন জয় ভাই তাদের বাসায় যায়, ফারহানা আপুদের বাসায় যায়। তো হঠাৎ করে ফারহানা আপু বলে বসে যে চলো আমরা বাসায় ব্যাক করি। তো এরপরে ওই সেকেন্ড মিসক্যারেজ হওয়ার পর 4-5 মাস পর তিনি ব্যাক করেন। তো একদিন রাতের বেলায়, অল্প বয়সের মেয়ে তো জিনিসগুলোকে বুঝে উঠতে তার আসলে সময় লাগছিল। তো একদিন রাতের বেলা জয় ভাই বাসায় আসার পর তিনি বলেছে, জানো রিফাতের কি হয়েছে? হঠাৎ করে রিফাতের কথা বলাতে জয় বলল, রিফাতকে? তিনি বলে, আমাদের বেবি যে চলে গেল, রিফাতকে যে লোকটা পেটের ভেতর হাত দিল, সেই লোকটাকে আমি দেখলাম বাসার নিচে। তুমি জানো, আমি প্রায় সময় লোকটাকে দেখতাম বাসার নিচে, সেই লোকটাই রিফাতকে নিল। আমি কত মানা করলাম, কিন্তু আমার কথা শুনলো না, বললে এটা নাকি ওর বাচ্চা, ও নিয়েই যাবে। ও যদি জন্ম হয় রিফাত কোনোভাবে, আমাদের বাচ্চা যদি জন্ম হয়, তাহলে ও সেটাকেও নিয়ে যাবে, ছাড়বে না। তো আমি তো বুঝতেছিলাম না কি বলে। রিফাত ভেতর থেকে বলছিল, আমি বের হয়ে যেতে চাই। আমি চিৎকার করি, তোমাকে তুমি রাখ, শোনো না আমার। জয় ভাই কথাগুলো শুনছিল আর ভয়ে কাঁপছিল, বলছিল আতকে, মানে নিজের ভিতরে নিজেই আত করছে যে বলছে কি মেয়েটা। পরে নাকি রিফাতকে ওরা পলিথিনে ভরে রিফাতকে নিয়ে গেছে। রিফাত নাকি খুব খুশি ছিল যাওয়ার সময়। তিনি পরের দিনে একজন মাওলানার সাথে যোগাযোগ করেন জয় ভাই। আসলে জয় ভাইয়ের কাছে আর কোনো কিছুই ভালো লাগছিল না। যোগাযোগ করলে এই প্রবলেমের কথা রুট বের করার জন্য বলেন। আসলে তিনি জানতে চাইছেন যে প্রিভিয়াসলি ফারহানা আপুর কোনো সমস্যা ছিল নাকি। তো ওই মাওলানা সাহেব বলেন যে এই বাসাতে তিনি, যিনি রোগী, তাকে বাসার ছাদে নিয়ে আসেন, বাসার ভেতর ঢুকবো না। তো ওনার বাসার ছাদে নিয়ে যাওয়া হয় মাওলানা সাহেব সহ। তো ছাদে তাকে স্পষ্ট জিজ্ঞেস করেন, কিন্তু ফারহানা আপু বেশ ঠান্ডা মেজাজে থাকায় সব উত্তর দিচ্ছিলেন না। তো ওই মাওলানা সাহেব বলেন, দেখেন আমি তো আসলে কিছু বের করার জন্য চেষ্টা করছি, পারছি না। এক কাজ করেন, এর থেকে কঠিন একজন হুজুর আছেন যিনি এসব কাজগুলো করে থাকেন, উনি থাকেন এই কবরস্থানের ভেতর। তিনি কবরস্থানের মসজিদে আছেন,
তার কাছে যেতে পারেন, অমুক এলাকার মসজিদ আছে, সেখানে জিজ্ঞেস করলে তাকে দেখিয়ে দিবে। হুজুরের নাম প্রকাশ করছি না, যেহেতু মসজিদটা মোরলেস সবাই চেনেন। বেবি ট্যাক্সি যোগে সেই জায়গায় যাওয়া হয়। তখন তো কমিউনিকেশন সিস্টেমে ঢাকা শহরে বেবি ট্যাক্সিটাই ছিল। তো হুজুরের কাছে যখন যাওয়া হয়, হুজুর কবরস্থানের মসজিদে ইমাম ছিলেন। তো যখন যাই তখন বলে যে না, ইমাম সাহেব তো নাই, উনি পাশের ইয়াতে আছে, এক লাশ গোসল করাচ্ছে, উনি আসবে কিছুক্ষণ পর, আসলেই পাবেন, আপনি চাইলে অপেক্ষা করতে পারেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় বিকাল 4টার দিকে হুজুর সামনে আসেন। হুজুর বলল যে তিনি কথা বলবেন, তবে চিরকুটে কিছু জিনিস তিনি চেয়েছেন, পরিচয়ের কথা, ঠিকানার কথা। হুজুর বলল যান, রাত্রে 11টা এখানে আসবেন, গেট খোলা থাকবে, যদি গেট খোলা নাও পান নক করবেন, আমি এসে গেট খুলে দেব। 11টার পরে আসলে কিন্তু পাবেন না, পারলে 11টার দিকেই থাকবেন, আবার আগে আসলেও আমি গেট খুলতে পারবো না। তো ঠিক 11টার দিকে তিনি কবরস্থানের গেটে যান। কবরস্থানের গেটে যাওয়ার পর হুজুর গেটটা খুলে দেন। তো হুজুরের রুম ওই জায়গাটাতেই ছিল। তো হুজুর রুমে ঢোকার পর রুমে ঢুকে বসান, বসে বলেন যে আমার সাথে আসেন। আসার পর উনি যাওয়ার পরে তিনি অনেক দূর হাঁটলেন। কবরস্থানটা মোটামুটি সাইজের বড়, অত বড় না, অত ছোটও না। তো সেই কবরস্থানে ঢোকার পর হুজুর বললেন যে এইখানে আপনি দেখেন কি অবস্থা। তো উনি একটা মাটি খুঁড়ে দেখলো যে ছোট ছোট অনেকগুলো তাবিজ। বলে যে এই কবরগুলোতে মানুষ এসে তাবিজ করে। আপনার ওয়াইফের ক্ষেত্রে আমি এখনো কোনো সদুত্তর পাই নাই, আমি যদি কিছু পাই আমি জানাবো। তবে আপনার ওয়াইফকে ঘুম পাড়ালে ওষুধ দিয়ে ঘুম পাড়াতে পারেন, কারণ উনি যদি কোনোভাবে ঘুমটা ডিপ না হয়, ওনার ঘুমটা পাতলা, ডিপ না হলে উনি আজগুবি জিনিস স্বপ্নে দেখবে। তবে ওনার সাথে কেউ আছে যিনি ওনার সাথে থাকছেন, বিয়ের আগে ছিলেন, এতটুকু আমি বলতে পারি। কিন্তু আমি কোনো ধরনের নিউজ দিতে পারছি না, কারণ আমি জানি না আসলে কী অবস্থা তার সাথে। আমি জানলে আপনাকে জানাতে পারবো। তো সেদিন খুব মর্মাহত হয়ে ব্যাক করেন জয় ভাই। বাসায় এসে দেখেন তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। ফারহানা আপু বাসার লোকজনদের সবাইকে জিজ্ঞেস করলে বলে কই, আমরা বাসার রুমে ঢুকে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো সবাইকে জিজ্ঞেস করেন কি অবস্থা, তোমরা জানো না? বলে যে না, আমি তো জানি না আর কী অবস্থা। পরে ডাক্তার নিয়ে আসা হয়, ডাক্তার দেখলো যে ব্লাড প্রেশার বেশ ফল ডাউন করেছে। তো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হিমোগ্লোবিনের পরিমাণ কম পাওয়া যায় ওনার শরীরের ভেতর, এবং শরীরের ওজন অনেক কমে গেছে, যার কারণে ডাক্তারও বেশ ভয় পাচ্ছিল। আর সেকেন্ড প্রেগনেন্সির সময় তার জেস্টেশনাল ডায়াবেটিস অথবা প্রেগনেন্সির সময় তখন ডায়াবেটিস ধরা পড়ে যায় তার শরীরে। তো ডায়াবেটিস যদি একবার শরীরে ধরা পড়ে, বডির অন্যান্য অর্গানগুলোও আপনার কম্প্রোমাইজ হতে থাকে যদি কন্ট্রোল না করা হয়। তো যাই হোক, পরে তাকে বাসায় নিয়ে আসা হয়, কয়েকদিন রেখে সুস্থ করা হয়। সুস্থ করার পর তৃতীয়বারের মতো তিনি প্রেগনেন্ট হন। প্রেগনেন্ট হওয়ার 6 মাস এই পর্যন্ত তিনি 2বার প্রেগনেন্সিতে 6 মাস ক্রস করেনি। এই প্রথম তার প্রেগনেন্সিতে তিনি 6 মাস ক্রস করেছে, এবং ডিউরিং দিস প্রেগনেন্সি তার সামনে আর কোনো মানুষজন আসেনি। কোনো মানুষজন বলতে হচ্ছে কোনো অবয়ব, কোনো ভয়ঙ্কর জিনিস তার সামনে আসতে পারেনি। কয়েকটা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে যে হুজুরের সাথে, কবরস্থানের হুজুরের সাথে দেখা করতে গেছিল সেই হুজুর। তো অনেকদিন পরে জয় ভাই অফিস থেকে আসার সময় সেই কবরস্থানের হুজুরের সাথে তিনি দেখা করেন এবং বলেন যে আমার স্ত্রী তো 6 মাসের অন্তঃসত্ত্বা, ওর তো কয়েকদিন পর ডেলিভারি, 3 মাস পর ডেলিভারি, তো আপনি একটু দোয়া চাচ্ছি, আর আমার জন্য একটু দোয়া করবেন। বলে যে আমি তো আপনাদের বাসা বন্ধই করে দিয়েছি, সমস্যা তো হওয়ার কথা না, তবে অন্য বাসা শিফট করবেন না, কোনোভাবে যেন শিফট না হয়। এর কিছুদিন পর বাসার মধ্যে ওই ওদের বাসায় ছিল জয় ভাইদের বাসায় ফারহান আপু ছিল, কিন্তু বলে দেওয়া হয়েছে যে ফারহান আপুকে যেন তাদের নিজেদের বাসায় নিয়ে যাওয়া না হয়। সেই বাসাতেই তিনি নর্মালি সব স্বপ্ন দেখে, কিন্তু সেই বাসাতেই তিনি বারবার যেতে চাইতেন। তো ফারহান আপুকে জয় ভাইদের বাসায় রাখা হয় এবং জয় ভাই তার ফ্যামিলির সবাইকে স্ট্রিক্টলি বলে দেয় যে ও যেন একা কোথাও মুভমেন্ট না করে। তো 6 মান্থস প্রেগনেন্সি তখন চলছে। হঠাৎ করে জয় ভাইয়ের অফিসের একটা কাজে জয় ভাইকে লালমনিরহাট যেতে হয়েছিল। তো তখন উঠতি কাজ লালমনিরহাট, তিনি মানা করতে পারেননি। তার ওয়াইফের তখন 6 মাস। তো 6 মাস তো বাসায় থাকেই, আর পরিবারের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। একদিন সন্ধ্যাবেলা ফারহান আপু তাদের বাসায় চলে যায়। এটা জয় ভাই জানতেন না, কারণ তখন তো আর যোগাযোগ করে জানা যায়নি, কত খবর নেওয়া যেত না। 4 দিন পর জয় ভাই ফোন দিয়ে জানায় যে আমি আগামীকাল রওনা দিব। ফোন দিয়ে টেলিফোনে, ল্যান্ডলাইনে ফোন, আগামীকাল রওনা দিব। তো
গ্রাম ওই লালমনিরহাট মানে ডিভিশন থেকে আগে ফোন দিতে, জেলা থেকে ঢাকায় ফোন দিতে গেলে আগে বিভিন্ন কোডের দরকার পড়তো। তো উনি ফোন অনেকক্ষণ ট্রাই করার পর ফোনে পায়। তো তার বাবা বলে, জয় ভাইয়ের বাবা বলে যে আসলে ও তো গতকালকে ওর বাবার বাড়িতে গেল, প্রচণ্ড কান্নাকাটি করলো, তো আমরা ওকে দিয়ে আসছি, আজকে যে আবার নিয়ে আসবো। তখন জয় ভাই বললো যে একদম কাজ শেষ করেছ, যা একটু ছিল এখন আর কি হবে আমি জানি না। তো এরকম করার পরে জয় ভাই বাসায় ঢাকায় ব্যাক করে। ঢাকায় ব্যাক করার পর সাথে সাথেই তার শ্বশুরবাড়িতে যায়, যে 2 দিনের মাথায় নিয়ে আসে তাকে। তবে এই 2 দিনের মধ্যে একটা জিনিস দেখা গেছে যে তিনি খালি পানি খাচ্ছেন আর হাসছেন, মানে ফারহানা আপু, তার মধ্যে খুব আহামরি চেঞ্জেস দেখা যাচ্ছিল না। তো তাকে জয় ভাইয়ের বাসায় নিয়ে আসা হয় এবং আবারও সেই কবরস্থানের হুজুরের সাথে দেখা করা হয় যে হুজুর আপনি কিছু জানতে পেরেছেন? হুজুর বলে যে আমি আপনাকে এমনিতেই স্মরণ করছিলাম, আমি আপনার স্ত্রীর ব্যাপারে জানতে পেরেছি, এক কাজ করেন, ওনাকে আপনাদের বাসাতেই রাখবেন, কোনোভাবে যেন বের না হয়। তো বলে যে উনি বেশ বাসা থেকে বের হয়েছিল, বলে সমস্যা নাই, কারণ যে জিনিসটা ওনাকে ডিস্টার্ব করতে আসছে তিনি সেই জিনিসটা আপাতত কাছে আসছে না, কাছে ভিড়ছে না। হতে পারে সেই জিনিসটা তার বাচ্চাটা ডেলিভারি হোক সেটা চায়, এবং আগের বাচ্চাগুলো মানে মেরে ফেলার ক্ষেত্রে তার একটা হাত আছে। তো আমি চাইছি যে আমি আপনাদের বাসায় এখন ভিজিট করব। তো পরে হুজুর আসে, হুজুর বাসায় আসার পরে বলে যে আমার একটা আয়না দরকার, আমার একটু সরিষার তেল দরকার, আমার কিছু ব্যাগে জিনিসপত্র আছে সেগুলো রাখবো, একটা রুমে বসবো, সবাই আসতে পারবেন না, স্পেশালি মহিলারা কেউ আসবেন না, পুরুষ একজন থাকবেন, মাহারাম একজন থাকবে, বলতে হাজব্যান্ড থাকবে, আর কেউ থাকবে না, এবং যিনি ভিকটিম তিনি থাকবেন। তো আয়নাটা আমার অনেক বড় আয়না দরকার, পুরো আয়নাটা সরিষার তেল দিয়ে তিনি ভিজালেন, যেটা শোনা গেছে। ভেজানোর পর ওই ফারহানা আপুকে সেই আয়নার সামনে বসানো হয় এবং আয়নাটা তার সামনে রাখা হয়। হুজুর কিছু জিনিস পড়লেন, পড়ার পর হুজুর একটা পানি ওই গ্লাসে রাখা ছিল, সেই পানিটা আপুর মাথায় রাখার পরপরই সেই মাথাটার উপর একটা ফু দেন। ফু দেওয়ার পরপর ফারহানা আপু একা একা কথা বলতে শুরু করেন। যে কথাগুলো বলছিলেন সেগুলো হচ্ছে গালি, এবং ফারহানা আপুকে যিনি ফারহানা আপুর উপর ভর করেছেন তিনি ফারহানা আপুকে ধর্ষণ করেছেন, যেসব কথা বলে জোর করেছেন, এই ধরনের কথা বলেছেন। অনেক আগের কথা, 3-4-5 বছর আগে, যখন ফারহানা আপু 18 বছর বয়স হয়েছে, তখন এইসব কাজগুলো তিনি করেছেন, বারবার বলছিল। একটা পর্যায়ে হুজুর যখন প্রায় কনভিন্স করে ফেলেছে যে না, ওকে আর রাখা যাবে না, ওকে মেরে ফেলতে হবে, তো হুজুর বলছিল যে আমি যদি মেরে ফেলি তাহলে তোকে ওর ভেতরেই মারবো। তো একটা পর্যায়ে যখন হুজুর অ্যাডামেন্ট যে একে মেরে ফেলবে, যদি ফারহানা আপু মারা যায় তো মারা যাক। তো এটা ওনাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল জয় ভাইকে, যে ভয় পেতে না, যেসব কথা কনভারসেশন আপনারা শুনতে পারবেন। তো পরে সেই অবয়ব বা জিন সেটা ওই বাসার থেকে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যান এবং তাকে আর পাওয়া যাচ্ছে না। অনেক চেষ্টা করেছিলেন হুজুর যে তাকে ডেকে নিয়ে আসার জন্য, কিন্তু কোনোভাবেই সাড়া দিচ্ছিলেন না। তো হুজুর বলল যে ও গেছে, কিন্তু আবার আসবে, যদি আবারও কোনো সাইন সিমটমস পান আমাকে জানাবেন, আমি যদি সম্ভব হয় যতটুকু পারার করে দিব। এর মধ্যে আস্তে আস্তে তিনি আর কোনো ধরনের স্বপ্ন দেখলেন না, কিচ্ছু দেখলেন না। তার যখন 8.5 মাস চলে, 7 মাসের প্রোগ্রাম হলো। 7 মাসের প্রোগ্রামটা তার বাবার বাড়িতে হয়নি, এটা জয় ভাইদের বাসায় হয়েছে। যখন 8 মাস এবং 8 মাস শেষ 9 মাসে পাড়া দিবে, একদিন রাতের বেলা তিনি ঘুমিয়েছিলেন, যেটা ফারহানা আপু নিজে বলেছেন। তিনি বলেন যে আমি কাপড় চোপড় আমার শরীর থেকে সব সরে গেছে, এবং আমি একটা নদীর মধ্যে আমার সারা শরীরের অর্ধেক পোর্শন নদীর মধ্যে দেওয়া। আমি দেখলাম একটা বাচ্চা পানির ভেতর থেকে বের হলো, আমি দেখলাম আমি একটা বাচ্চা প্রসব করেছি। সেই বাচ্চাটা প্রসব করার পরে বাচ্চাটা আমার দিকে তাকিয়ে হাসছে, দাঁত বের করে, এত ছোট বাচ্চার দাঁত। আমি জিজ্ঞেস করছি, এই বাচ্চা তোমার এতগুলো দাঁত হলো কিভাবে? তুমি তো মাত্রই জন্ম নিলে স্বপ্নের মধ্যে। ওই বাচ্চাটা বলল যে আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে নিতে আসবে। এই বলে তিনি নাড় সহ, শরীরের যে নাড় আছে সেই নাড়টা সহই পানিতে ভেসে চলে গেল, এবং এটা তার চোখের সামনে। এবং তিনি কান্না করছিল, না যেও না, না যেও না, তুমি আমার বাচ্চা, তুমি আমার সন্তান, না যেও না। এটা যখন তার 9 মাস। এরপরে কনসিকুয়েন্স খুব আহামরি কিছু না, খুবই নর্মাল ছিল, খুব সাধারণ অবস্থায় ছিল। তার যখন 9 মাসের শেষে 10 মাস পূর্বে, তো ডাক্তারের কাছে তখন রেগুলারই তিনি যাওয়া আসা করতেন, যা দেখার জন্য তার বাচ্চা নর্মাল আছে কিনা।
তো ডাক্তার বললো যে হ্যাঁ বাচ্চা নর্মাল আছে, বাচ্চার মুভমেন্ট টুভমেন্ট সবই ঠিক ছিল। একদিন রাতের বেলা যেদিন ডেলিভারি হবে তার 12 থেকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তফা আলম রোমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে যে ঘটনা শোনাবো সেটি মোটামুটি মাসখানেক আগে মোহাম্মদ সাব্বির হোসেন নামে একজন আমাকে পাঠিয়েছিলেন। তো আর দেরি না করে আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। মেইনলি যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন উনি বর্তমানে দেশের বাইরে থাকেন। সে একজন প্রবাসী ভাই। ওনার গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। সে এই ঘটনাটি ঘটেছিল ওনার বড় আম্মুর ছোট ভাইয়ের সাথে। ওনাদের বাসা ছিল ঈশ্বরদী উপজেলার ওই মোকাররমপুর গ্রামে। তখন সময় ছিল 2020 বা 21 সাল। সাব্বির ভাইয়ের সাথে ওনার বড় আম্মুর ছোট ভাইয়ের সম্পর্কটা ছিল বেশ চমৎকার। ছোটবেলা থেকেই তারা প্রায় একসাথে বড় হয়েছেন। খেলাধুলা বা গল্পগুজব যা কিছু আছে সব কিছুতেই তারা একসাথেই করতেন। তো বেশ ভালো পরিচিতি থাকার কারণে তারা যখনই গ্রামের বাড়ি মোকাররমপুরে যেতেন তখন ঈদের সময় দেখা করা বা আড্ডা দেওয়া সব কিছুই তারা একসাথে উপভোগ করতেন। যে ছেলেটির কথা আমি আপনাকে বলছি, অর্থাৎ সাব্বিরের ভাইয়ের বড় আম্মুর ভাই, সে ছিল বেশ ধার্মিক প্রকৃতির। 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং ওই এলাকাতে একটা মোটর সাইকেল গ্যারেজে কাজ করত। এই ঘটনার সূত্রপাত হয় 2021 সালের শেষের দিকে। হঠাৎ করেই আসলে ওনার বড় আম্মুর সেই ছোট ভাই অসুস্থ হতে শুরু করে। মাঝে মাঝেই তার প্রচণ্ড জ্বর আসতো। সে সাথে বুক ব্যথা, পেট ব্যথা এবং শারীরিকভাবে সে দিন দিন অত্যন্ত দুর্বল হয়ে পড়তে থাকে। কিন্তু প্রথম দিকে বাড়ির মানুষজন বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি। তারা স্বাভাবিক শারীরিক অসুস্থতা মনে করে সেভাবে কোনো ডাক্তারের কাছে তারা শুরুতে নিয়েও যায়নি। নর্মাল জাস্ট কিছু মেডিসিনের মাধ্যমে তারা রোগটি সরিয়ে তোলার চেষ্টা করছিল। এভাবে কেটে যায় প্রায় 2-3 মাস। কিন্তু অসুস্থতা কমার বদলে আরও বাড়তে থাকে। এক পর্যায়ে মাঝে মাঝেই তার রক্ত হতে শুরু করে। কিন্তু ছেলেটি লোকলজ্জা বা ভয়ের কারণে এই রক্তবমির বিষয়টি বাড়ির কারোর কাছে শেয়ার করে না। এভাবে প্রায় আরও 1-1.5 মাস কেটে গেল। একদিন সকালবেলা সে তার মায়ের কাছে শুয়েছিল। হুট করে সেখান থেকে উঠে যখন সে ওয়াশরুমে যায় তখন তার মারাত্মক রক্তবমি হয়। এবার ঘটনার চক্রে বাড়ির একজন মানুষ সম্পর্কে তার ভাবি হয়, সে বিষয়টি লক্ষ্য করে ফেলেন। তিনি তাৎক্ষণিকভাবে বাড়ির অন্য মানুষদের জানান যে আসলে একটু আগে বমি করলো এবং আমার মনে হলো বমির সাথে রক্ত বের হচ্ছে। একে আর ঘরে রাখা ঠিক হবে না, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তখন বাড়ির লোকজন দেরি না করে তাকে পাবনা থেকে সরাসরি রাজশাহীর দিকে নিয়ে আসেন। রাজশাহী মেডিকেল কলেজে তাকে ভর্তি করে চেক আপ করানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে খুব একটা লাভ হলো না বললেই চলে। ডাক্তাররা নির্দিষ্ট কোনো রোগ ধরতে পারলেন না। পরবর্তীতে তারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন এবং গ্রামের কিছু নর্মাল ডাক্তারদের কাছ থেকে সাজেশন নেন যে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে। কিন্তু কোথাও থেকে সেরকম কোনো অশানুরূপ সাহায্য তারা পেলেন না। এভাবে তারা আর কিছুদিন চলার পর ছেলেটি দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়তে লাগলো এবং তার শরীরের ওজন দ্রুত কমতে থাকলো। এরপর যখন সে একেবারেই শয্যাশায়ী হয়ে পড়ার মতো অবস্থা চলে গেল তখন পরিবারের লোকজন সিদ্ধান্ত নিলেন তাকে জরুরি ভিত্তিতে
ঢাকাতে নিয়ে যাওয়া হবে। ঢাকা নিয়ে যাওয়ার পথে তাকে একটা মাইক্রো বাসে তোলা হয়। সেই মাইক্রো বাসে সাব্বির ভাইয়ের বড় আম্মুর আরেকজন রিলেটিভও ছিলেন। তিনি যাওয়ার পথে বড় আম্মুকে আড়ালে ডেকে ফিসফিস করে বললেন, অনেক দিন তো হলো ছেলেরা অসুস্থ, কয়েকজন বড় বড় ডাক্তারকেও দেখানো হলো, কিন্তু কোনো রোগ তো আসলে ধরা পড়ছিল না। আমার বিষয়টাতে একটু সন্দেহ লাগছে। আশেপাশে কোনো মসজিদের ইমাম বা কোনো হুজুরের ইনাদের কারোর সাথে কথা বললে মনে হয় ভালো হতো। আমার কাছে পুরো বিষয়টা স্বাভাবিক লাগছে না। পরবর্তীতে বড় আম্মু এই বিষয়টাতে সায় দিলেন যে হ্যাঁ, আসলে এরকমটা হতেই পারে। তবে বড় আম্মু তখন ঢাকার গাড়িতেও যাননি, উনি গ্রামে রয়ে গেলেন। উনি ওখান থেকে সরাসরি ওনার বাপের বাড়িতে চলে যান, যার দূরত্ব খুব একটা বেশি ছিল না। বাপের বাড়িতে গিয়ে ওনার বাবার সাথে পরামর্শ করেন এবং এলাকার একজন ইমামের সাথে যোগাযোগ করেন। উনি মূলত একজন হুজুর ছিলেন, তবে কবিরাজি বা এই অত্যাধুনিক বিষয়গুলো কিছুটা জানতেন এবং করতেনও। বড় আম্মু হুজুরের কাছে গিয়ে পুরো বিষয়টি অত্যন্ত ডিটেলসে খুলে বললেন। কিভাবে ছেলেটি দীর্ঘদিন ধরে অসুস্থ, কিভাবে কিছুদিন আগে তারা রক্ত বমির কথা জানতে পেরেছেন এবং ডাক্তার দেখানোর পরও কোনো সঠিক রিপোর্ট বা আপডেট পাওয়া যাচ্ছে না। সবকিছু শোনার পর সেই হুজুর তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনারা আমাকে 2 দিনের সময় দেন, আমি আমার মতো করে চেষ্টা করে দেখি। যদি আধ্যাত্মিক উপায়ে কিছু জানতে পারি তবে আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা 2 দিন পরে আসুন। ওনারা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলেন। কিন্তু এরপরে ঘটে গেল সবচেয়ে দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনাটি। যখন ছেলেটিকে মাইক্রো বাসে করে ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে শারীরিকভাবে এতটাই ভেঙে পড়ছিল এবং এতটাই শয্যাশায়ী হচ্ছিল যে ঢাকা পৌঁছানোর আগেই মাঝ রাস্তাতেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অর্থাৎ লাস্ট মোমেন্টে আমাদের আর কিছুই করার ছিল না। অগত্যা মাঝ রাস্তা থেকেই মাইক্রো বাসটি ঘুরিয়ে তাকে মৃত্যু অবস্থায় গ্রামে ফিরিয়ে নিয়ে আসা হয়। গ্রামে নিয়ে আসার পর স্বাভাবিকভাবে জানাজা, গোসল এবং দাফন কাফনের আয়োজন করা হয়। যেহেতু ছেলেটি অনেক ছোট ছিল, বয়স মাত্র 16 বা 17 বছর হবে এবং সে অত্যন্ত ভালো, ধার্মিক ও সবার সাথে চমৎকার ব্যবহার করত, তাই পুরো গ্রামের মানুষের মনে তার প্রতি একটা অন্যরকম সফট কর্নার কাজ করছিল। ওনাকে দেখার জন্য এবং জানাজায় শরীক হওয়ার জন্য গ্রামের অজস্র মানুষ এসে ভিড় জমায়। পুরো এলাকায় একটা সুখাহত অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। সবশেষে তাকে ধর্মীয় নিয়ম মেনে গোসল ও জানাজা শেষে কবরস্থ করা হয়। দাফনের ঠিক 2 দিন পর বড় আম্মু হঠাৎ মনে পড়ল যে তারা এক ইমাম হুজুরের কাছে গিয়েছিলেন এবং উনি 2 দিন পর দেখা করতে বলেছিলেন। তখন তিনি ওনার সাথে আরেকজন মানুষকে নিয়ে সেই ইমামের কাছে যান। কথাবার্তা বলার পর ইমাম সাহেব বললেন, আসলে আমি তো আমার বড় হুজুর, যিনি ওনার সাথে বসে এই আত্মধানিক কাজগুলো করি, তাই আমার থেকে ভালো উনি এই বিষয়টাই ব্যাখ্যা দিতে পারবেন। আপনারা একটা কাজ করুন, পাকশিতে যান, পাকশিতে একটা বড় মাজার আছে, উনি ওখানেই বসেন, ওখানে গেলে আপনারা ওনার দেখা পাবেন। অগত্যা বড় আম্মু ওখান থেকে রওনা হয়ে পাকশির সেই দরবার শরীফে যান এবং বড় হুজুরের সাথে দেখা করেন। বড় হুজুর পুরো বিষয়টি খতিয়ে দেখে যা বললেন তা ছিল এক কথায় চরম শকিং এবং হাড় হিম করা। বড় হুজুর দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আপনারা আসলে অনেকটাই দেরি করে ফেলেছেন। আরও 2-1 মাস যদি আগে আসতেন তাও হয়তো তাকে আমরা বাঁচানোর চেষ্টা করতে পারতাম, কারণ এই কালো জাদুর প্রতিক্রিয়াটি প্রায় 6-7 মাস যাবৎ ঘটছে। ছেলেটিকে মূলত তীব্র ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়েছে, আর এই কাজটা
আপনাদেরই খুব পরিচিতদের মধ্যেই কেউ একজন করেছে। আমি সরাসরি নাম বলতে পারবো না, তবে তাকে খুব খারাপভাবে কুফরি করা হয়েছে এবং যে করেছে তার উদ্দেশ্যও ছিল অত্যন্ত জঘন্য। হুজুর ঘটনার পেছনের মূল রহস্যটি ব্যাখ্যা করতে বলতে লাগলেন, আপনাদের আশেপাশেও কোনো একজন প্রতিবেশী বা কোনো একজন পরিচিত এক মহিলা আছে যার কিছুদিন আগে, হতে পারে 1 বছর আগে, মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের অনেক দিন যাবৎ তার মেয়ের কোনো সন্তান হচ্ছিল না। এদিকে মহিলার স্বামীও ভীষণ অসুস্থ, তাই তারা চাচ্ছিল যেভাবে হোক না কেন যেন তাড়াতাড়ি একটা নাতিপুতির মুখ দেখতে পায়। এই জন্য তারা অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো ফল হয়নি। একদিন বাসে ট্রাভেল করার সময় সেই মহিলা এক তান্ত্রিক বা কবিরাজের সন্ধান পায় এবং লোকমুখে শুনে তার সাথে দেখা করতে চায়। সেই তান্ত্রিক মহিলার মনের বাসনা শুনে তাকে একটা ভয়াবহ ও নিষ্ঠুর কুফরি কাজে সাজেশন দেয়। তান্ত্রিক বলে, তোমাকে এমন একজন মানুষের প্রাণ উৎসর্গ করতে হবে যে হবে অত্যন্ত ধার্মিক এবং যার বয়স হবে 20 বছরের নিচে, এবং যে সবার সাথে ভালো আচরণ করে ও সমাজে মানুষ তাকে অনেক ভালোবাসে। এরকম একজন নিষ্পাপ মানুষের প্রাণ যদি তুমি নিতে পারো তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। তান্ত্রিক তাকে পুরো প্রচেষ্টাও বুঝিয়ে দেয়। হুজুর বলতে লাগলেন যে মহিলাটি ওখান থেকে আসার পর অনেক চিন্তা করতে থাকে যে এই কাজটা সে ঠিক কিভাবে করবে, কারণ কাজটা মোটেও সহজ ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পায় যে তার পাশের বাড়িতেই, অর্থাৎ আশেপাশেই এমন একটা ছেলে আছে যে ধার্মিক, সবার সাথে ভালো ব্যবহার করে এবং তান্ত্রিকের দেওয়া প্রতিটা রিকোয়ারমেন্ট বা শর্তের সাথে হুবহু মিলে যায়। এরপর সেই মহিলাটি ওই ফ্যামিলির সাথে আস্তে আস্তে গভীর সম্পর্ক করে তোলার চেষ্টা করে। সে প্রায় মাঝে মধ্যেই তাদের বাড়িতে যেত, সবার সাথে গল্পগুজব করত এবং বিভিন্ন সময় নিজের হাতে বিভিন্ন খাবার তৈরি করে তাদের খাওয়াতে নিয়ে যেত। আর এই সুযোগেই সে বাড়ির বড় আম্মুর ভাইয়ের মাথা থেকে উকুন তোলার নাম করে সে কিছু চুল ছিঁড়ে নিয়ে যেত। মাঝে মাঝে নখ কেটে দেওয়ার বাহানা করে নখ কেটে নিয়ে যেত। এমনকি কাপড়ের কিছু অংশ বা সুতো, এই জিনিসগুলো সে গোপনে সংগ্রহ করত। এসব সংগ্রহ করে সে তান্ত্রিকের কাছে নিয়ে যেত এবং তান্ত্রিক সেই জিনিসগুলোর উপর কালো জাদু বা কুফরি করে কিছু তাবিজ এবং লাল কালো রঙের পুটুলি তৈরি করে মহিলাকে দিত। তান্ত্রিকের নির্দেশ ছিল এইগুলো যেন ছেলেটির বাসার আশেপাশেই এবং ঘরের ভেতরে এমন জায়গায় পুঁতে রাখা হয় যা কেউ দেখতে না পায়। সবশেষে হুজুর চাক্ষুষ প্রমাণ দেওয়ার জন্য বললেন, আপনাদের বাসার আশেপাশে একটা ফুল গাছ আছে, সেই ফুল গাছের নিচে কিছু তাবিজ পোতা আছে, আর ছেলেটা যে রুমে ঘুমাতো সে রুমের বিছানার আশেপাশে হতে পারে, বালিশের ভেতরে অথবা বিছানার পেছনের কোনো একটা গোপন জায়গায় আরও কিছু তাবিজ ও পুটুলি লুকানো আছে। যদি আপনারা আমাকে বিশ্বাস করেন তবে আমাকে এখনই সেই বাড়িতে নিয়ে চলুন, আমি নিজে গিয়ে জিনিসগুলো তুলে ফেলব। হুজুরের কথা শুনে তারা আর দেরি না করে তাকে সেই বাড়িতে নিয়ে আসেন। এরপর হুজুর বাড়ির চারপাশ চেক করে এবং নির্দিষ্ট ফুল গাছটির কাছে যান। আশ্চর্যজনকভাবে এবং অলৌকিকভাবে সেই ফুল গাছের নিচে মাটি যখন প্রায় 1 হাত খোঁড়া হলো, সেখান থেকে সত্যি সত্যি 2টা তাবিজ উদ্ধার করা হলো। এটা দেখে বাড়ির সবাই পুরোপুরি স্তব্ধ এবং আশ্চর্য হয়ে যান, কারণ এতদিন তারা দেখে আসছেন ফুল গাছের গোড়ার মাটি একদম সমান ছিল। সেখানে কেউ গর্ত করলে তো তাদের চোখে পড়ার কথা, তাহলে এতদিন তারা কেন বুঝতে পারছিল না? এরপর হুজুর সেই ছেলেটির শোয়ার ঘরে যান। সেখানে নিখুঁতভাবে খোঁজাখুঁজি করার পর বালিশের ভেতর থেকে এবং বিছানার পিছনে থাকা আলমারির আড়াল থেকে আরও 2-3টা তাবিজ ও পুটুলি উদ্ধার করা হয়।
এই দৃশ্য দেখে পুরো পরিবারের পায়ের নিচের মাটি যেন একদম সরে গেল। এরই মাঝে হুজুর তাদেরকে আরো একটা অকাট্য প্রমাণের কথা মনে করিয়ে দিলেন। তিনি বললেন যে এই মহিলা এই জঘন্য কাজটা করেছে, সে কিন্তু আপনাদের ছেলের জানাজাতেও এসেছিল। সে আপনাদের বাড়িতে এসে কেবল একেবারেই ছেলেটার মায়ের মুখোমুখি হয়েছিল এবং মায়ের কাছে গিয়ে শুধু এটুকুই বলেছিল, তোর ছেলে জান্নাতি হবে। জাস্ট এতটুকু কথা বলেই সে ওখান থেকে দ্রুত চলে যায় এবং তারপর থেকে আপনাদের সাথে তার আর দেখা হয়নি। এখন আপনারা নিজেরাই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন এই মহিলাটি আসলে কে হতে পারে। আমি এর চেয়ে বেশি নাম বলতে পারবো না। হুজুরের এই কথা শোনার পর ছেলেটির মায়ের সাথে সাথে বাড়ির সবাই অতীত মনাতে লাগলেন। হঠাৎ করেই তার মায়ের মনে পড়ে গেল সেই ছেলের জানাজা দিনের কথা। তিনি আস্তে আস্তে স্মৃতির পাতা হাতড়ে নিখুঁতভাবে মনে করতে পারলেন যে হ্যাঁ, ঠিক এই কথাটাই এক প্রতিবেশী মহিলা এসে তাকে বলেছিল। তারা নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে অপরাধ আসলে কি। তীব্র ক্ষোভ আর বিচার চাওয়ার উদ্দেশ্যে তারা ওখান থেকে সরাসরি সেই মহিলার বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলেন তা ছিল আরও এক রহস্য। বাড়ির মেইন গেটে তালা ঝুলছে, পুরো বাড়ি একদম ফাঁকা। লোকমুখে জানা গেল জানাজার পর থেকেই সেই মহিলা উধাও। পরবর্তীতে ওই মহিলা কোথায় গেছে, কি করছে তার কোনো হদিশই আর কেউ কোনোদিন পায়নি। আর এভাবেই এক নিষ্পাপ কিশোরের অকাল মৃত্যু এবং একটি চরম হৃদয় বিদারক ও রহস্যময় ঘটনার মধ্য দিয়ে এই সত্য কাহিনীর সমাপ্তি ঘটে। আশা করি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে যায় আপনারা অবশ্যই সেগুলো কমেন্টে অথবা মেইল দিয়ে রাখবেন। পরবর্তী আমরা আপনার ঘটনায় পিক আপ করব। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।